ওকে, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকে মনে হয় ঘুম থেকে ওঠোনি। আহ, এখন আজকে আবার প্রচন্ড শীত পড়ছে যদিও। যাই হোক, তারপর আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের আজকের টপিক, তোমরা আগে পড়াশোনা করছিলাম বেশ কয়েকটা টুল। আজকে আমরা পড়বো সবচেয়ে প্রচলিত এবং সহজ, যেটা আমরা রেগুলারই আমাদের লাইফে করে থাকি আর কি, এরকম একটা কে বলতেছি চেকশিট। তো চেকশিটটা কি? এটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা কালেক্ট করব, কিসের জন্য? অ্যানালাইজ করার জন্য। সেটা অবশ্যই একটা স্ট্রাকচার্ড ওয়েতে হতে হবে। আমরা ডাটা তো বিভিন্ন ভাবেই কালেক্ট করি আর কি, কিন্তু চেকশিট আমরা সেটাকে বলবো যেটা একটা স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচারের ফর্ম থাকবে। সেই স্ট্রাকচার ফর্মটা কেমন হবে, এটা ওই কোম্পানি অথবা তুমি ঠিক করবা যে এটাই হচ্ছে আমি এইভাবে ডাটা তৈরি করতে চাই আর কি, বা এইভাবে করলে তোমার অ্যানালাইসিস করা সুবিধা হবে। সো একটা সিম্পলি এ ফোর একটা পেজ, এ ফোর পেজে তুমি প্রথমে হয়তো, আচ্ছা আমরা কয়েকটা জিনিস দেখি। যেমন ধরো একটা টেলিফোন ইন্টারাপশন। ধরো তুমি দেখতে যাচ্ছ যে আমার কোম্পানির হচ্ছে টেলিফোন ইন্টারাপশন প্রতিদিন কেমন হচ্ছে আর কি। সো তুমি রিজন দিলা, এটা কিন্তু এগুলো এমনি আর লক্ষ লক্ষ হতে পারে, মানে চেকশিট কত ধরনের যে হবে তার ঠিক নাই। এটা একটা আমি সিম্পল দেখাচ্ছি, যেখানে রিজন বলছে যে ডেতে 7 দিনের দিয়েছে, আর কি কি কারণে হতে পারে, যেমন রং নাম্বার, ইনফরমেশন রিকোয়েস্ট আসছে, বস প্রবলেম, মানে বিভিন্ন ধরনের এরকম যে আরো 3টে লেখা, তোমার আরো 10টা 15টা 20টা বিভিন্ন ধরনের রিজন থাকবে আর কি। কোন দিন কয়টা করে আসছে সেগুলো ও হচ্ছে লেখছে আর কি। তাহলে এটা দ্বারা কিন্তু একজন ব্যক্তি মানে থিওরিটিক্যাল না লিখে সহজেই এই চেকশিট দ্বারা কিন্তু সে প্রবলেমটা দেখতে পাবে, এবং কোন রিজনের কারণে কোন দিন বেশি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু সহজে সে বুঝতে পারবে আর কি, এবং সে অনুসারে সে অ্যাকশন নিতে পারবে আর কি। এছাড়া আরো অন্যান্য আছে, যেমন এরকম ভাবে করতে পারো ডিফেক্ট টাইপ, মানে এরকম জাস্ট তুমি দেখতে চাচ্ছ যে তোমার প্রোডাক্টে বেশিরভাগ কত ধরনের ডিফেক্ট আসে আর কি। তো তুমি দেখলা যে 15 বা 20 ধরনের ডিফেক্ট আছে, তুমি আগে ডিফেক্ট গুলোর নাম লেখলা, লেখার পরে তুমি দেখতে চাইলা যে তোমার যতগুলো প্রোডাক্ট আছে কোন ডিফেক্টটা সবচেয়ে বেশি বার আসছে। তাহলে সেটাতে তুমি সেটা তুমি কাউন্ট করলা আর কি। তাহলে এটা কাউন্ট করলে কি হবে, যে এটা সহজ জিনিস, যে তুমি যদি একটা কোয়ালিটি কন্ট্রোল যারা দেখতেছে বা যারা ওয়ার্কার, তাদেরকে তুমি যদি একটা চেকশিট দাও যেখানে ডিফেক্ট টাইপ দেওয়া থাকবে 20টা, তুমি ওদেরকে বললা যে তুমি কোয়ালিটি চেক করার সময় তুমি যে যে ডিফেক্ট পাবা সেখানে টিক চিহ্ন দিয়ে রাখবা। তাহলে দিন শেষে কি যতগুলো প্রোডাক্ট বের হয়ে যাবে, তুমি যদি ওর কাছ থেকে এখানে চেকশিটটা নাও, তুমি কিন্তু অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার তুমি কিন্তু জেনে ফেলে দিবা যে তুমি যে প্রোডাক্টটা ডেলিভারি দিলা কোন ধরনের ডিফেক্টটা বেশি আসতেছে আর কি। তাহলে তুমি সেই সময় অ্যাকশন নিবা আর কি। তো এই আর কি, চেকশিট আরো অনেক ধরনের হতে পারে। তোমরা তোমাদের লাইফেরও অনেক সময় অনেক চেকশিট বানাও। চেকশিট নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। এবার হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামে হচ্ছে যে আমাদের চেকশিট বুঝতে পারছো তো নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, আমি একটু দ্রুতই পড়াবো এখন আর কি। স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে যে আহ, তোমার যদি কোনো দুটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই, এই দুটা যদি আহ, মানে আমি দেখতে চাচ্ছি এদের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, আহ, তাহলে আমরা তখন স্ক্যাটার ডায়াগ্রাম, মানে যে কোনো দুইটা ভেরিয়েবল বা দুইটা আহ, বিষয়ের উপরে দুটা বস্তু একে অপরের সাথে ইন্টারাকশন আছে কিনা বা কোরিলেশন আছে কিনা, এটা দেখার জন্য আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করব। যেমন ধরো তোমরা তো কজবেক ডায়াগ্রাম করলা, একটা হচ্ছে ইফেক্ট আর হচ্ছে কজ। তোমরা কজ অনেকে দেখাইছো 20টা 30টা 25টা। তো একটা কজটা ইফেক্টকে কিভাবে ইফেক্ট করে, মানে একটা কজবেক ডায়াগ্রামের তো অনেক কজ, এর মধ্যে একটা কজ ইফেক্টকে মানে রেজাল্টকে কিভাবে ইফেক্ট করে আর কি, এটা আমি স্ক্যাটার ডায়াগ্রামে দেখতে পাবো। যেমন ধরো আমি দেখতে চাচ্ছি, ধরো আমি একটা চা বানাচ্ছি আর কি, চা বানাতে দেখতে চাই, আমি দেখতে চাচ্ছি যে চিনি কম বা বেশির উপর বেস করে এটার চায়ের স্বাদটা কেমন চেঞ্জ হয় আর কি। অথবা লেবু চা যদি বানাই, তা লেবুর পরিমাণ কম বা বেশির উপর বেস করে আসলে স্বাদটা কেমন চেঞ্জ হচ্ছে, মানে রেজাল্টটা কেমন চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি, যদি আমি ধরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যে ভেরিয়েবলটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মান দিবে আর কি, মানে ওটা আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, সেটাকে আমি বলতেছি এক্স। আর এক্স এর উপর বেস করে যেটা ডিপেন্ড করে যেটা আসলে রেজাল্ট দিচ্ছে সেটাকে আমি বলতেছি ওয়াই। তাহলে এক্স কে ভ্যারি করার মধ্যে যদি ওয়াই ভেরিয়েবল হয়, মানে এক্স কে যদি আমি ভ্যারি করি ইন্ডিপেন্ডেন্টলি, এক্স এর উপর বেস করে যদি ওয়াই মানে ডিপেন্ড করে যদি মান চেঞ্জ করে, তাহলে তো এক্স আর ওয়াই এর মধ্যে অবশ্যই কোনো একটা রিলেশন আছে, তাই না?
কারণ আমি এক্স কে চেঞ্জ করলে ওয়াই হয়ে যাচ্ছে। যেমন আমরা ম্যাথমেটিক্সে পড়ি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বলি যে ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, ঠিক এরকম আর কি। তো এখন আসলে আদৌ যে আমি কজ ইফেক্ট ডায়াগ্রামে কজ গুলো বের করছি, এই কজ গুলো আসলে কেমন ইফেক্ট দিচ্ছে এটা যদি আমি না জানি, তাহলে অযথায় আমি কজ নিয়ে কাজ করে কোনো লাভ আছে? আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মনে হয় এই কজটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যাচ্ছে ওই কজটা ইফেক্টের সাথে কোনো ওইরকম কোনো রিলেশনই নাই। তো আসলে কিভাবে বুঝবো যে রিলেশন আছে বা নাই? তো তোমরা অলরেডি জানো যে ছোটখাটো ডাটা নিলে হবে না, মিনিমাম 50, 100, 200, 300, মানে তুমি যে কজ নিয়ে রেজাল্টের সাথে কম্পেয়ার করতে চাচ্ছ, মানে তুমি যাটাকে এক্স মনে করতেছো আর ওয়াই মনে করতেছো, এইটা তো তুমি একটা দেখতে চাও যে এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। এই জন্য ওই ইভেন্টটা, সেম ইভেন্টটা তোমাকে অনেকবার ডাটা নিতে হবে, মানে 100, 150, 200, 300, মানে তুমি 5-7টা ডাটা নিয়ে বলতে পারবে না যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ধরো জিসির সাথে তোমাদের যে আমি ক্লাস নিচ্ছি, মানে আমি তোমাদেরকে ভালো ক্লাস নিচ্ছি বা নিচ্ছি না, এটা 2-3টা ক্লাস নিলে কিন্তু বোঝা যাবে না। তোমাদের সাথে আমার অনেকগুলো ক্লাস নিতে হবে, তাই না? তাহলে তো তুমি আমার সম্পর্কে অবজারভেশন আসবে যে আমি কিছু জানি কিনা, আমি কিছু পারি কিনা, আমি ক্লাস নিতে চাই কিনা, বা অনেক কিছু আর কি। ঠিক অনুরূপ ভাবে যে তুমি যে ডাটাটার রিলেশন দেখতে চাও, এটা তোমাকে মিনিমাম এখানে লেখা আছে 50 থেকে 100, কিন্তু আমরা আমরা সাধারণত 200টার মতো নিই আর কি, 200 প্লাস, মানে বিভিন্ন রিসার্চ বিভিন্ন রকম বলে আর কি। তো দেখো যে এখান দিকে তাকাও, যে যদি আমাদের এক্স এবং ওয়াই দুটার মধ্যে যদি পজিটিভ কোরিলেশন থাকে, তোমরা কোরিলেশন তো বোঝো নাকি, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ছো? হ্যালো, জি স্যার, তোমরা তো পড়েছি। আমার কথা শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা, একটু পরে বুঝবো আর কি। ওই কোরিলেশনের মধ্যে যাচ্ছি না। আর স্কোয়ার মানটাকে আমরা কি বলি, এটাকে কোরিলেশন কোফিসিয়েন্ট। এগুলো এগুলো স্টাডি, তোমরা কি স্ট্যাটিস্টিক্স কোর্স করছো? না স্যার, স্ট্যাটিস্টিক্স হ্যাঁ এবার ছিল স্যার, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, ছিল তো। তার মানে যদি আমার এক্স এবং ওয়াই দুটার মধ্যে তোমরা দেখো যে ডাটা প্যাটার্নটা কেমন, এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়তেছে, তাই না? এক্স যদি কমে তাহলে ওয়াইও কমতেছে, তাহলে সেটাকে আমরা বলতেছি পজিটিভ কোরিলেশন। তোমরা চিত্রের বাম পাশে দিকে তাকাও, যদি এক্স বাড়ে ওয়াইও বাড়ে, এক্স যদি কমে ওয়াইও কমে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর বিভিন্ন মানের কারণে আমরা বক্স আকৃতির লাল চিহ্ন দেখতে পাচ্ছি না, পজিটিভ দেখতে পাচ্ছি না, যে এই ঘরে প্রথম দিকের ঘরে দেখো, যতই আমি এক্সটাকে সামনের দিকে যাচ্ছি, এখান থেকে যত আমি সামনের দিকে যাচ্ছি, দেখো ওয়াইও কিন্তু সামনের দিকে যাচ্ছে, তাই না? উপরের দিকে উঠতেছে না? উঠতেছে তো। জি স্যার। তাহলে ডাটা প্লট যদি এরকম হয়, তাহলে আমরা বলবো যে এই দুটার মধ্যে পজিটিভ কোরিলেশন আছে। ওকে, সেটা অনেকটা ঢালের সাথে রিলেটেড মনে হচ্ছে। হ্যাঁ, সবই তো ঢালের সাথে রিলেটেড। এবার দেখো নেগেটিভ কোরিলেশন কিভাবে বলবো, যদি এক্স এবং ওয়াই, এটা যদি এক্স অক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে ওয়াই মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি আমি এক্স কমাই আর ওয়াই যদি বাড়ে, দেখো এক্স এর দিকে গেলে কমবে আর ডান দিকে গেলে বাড়বে, তাই না? তাহলে দেখো এক্স, দেখো আমি বাম দিকে যাচ্ছি, কিন্তু ওয়াই এর মান কি হচ্ছে, বাড়তেছে না? দেখো এখান থেকে দেখো উপর দিকে উঠতেছে না? সো এই চিত্র তোমাদের অনেক সহজ, তোমরা ছোটবেলায় ওইগুলো দেখে আসছো, এগুলো ভয় পাওয়ার তো কিছু নাই। এটা তোমরা ইয়েস নো বলতেছো না, এটা আমার খুব মানে বিরক্ত লাগতেছে যে তোমরা কেন হ্যাঁ না বলতেছো না আর কি। তো এটা দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ কোরিলেশন। বাট থার্ড নাম্বার চিত্রে দেখো, এক্স বাড়লে ওয়াই আসলে বাড়তেছে বা কমতেছে, এটা দিয়ে কোনো ট্রেন্ডিং কিছু বোঝা যাচ্ছে? ট্রেন্ড, তোমরা যেরকম ট্রেন্ডিং জামা কাপড় পরো আর কি, এরকম কি কোনো ট্রেন্ড বোঝা যাচ্ছে? না X- স্যার, তার মানে তুমি যদি এক্স এক্স এ যদি ধরো চিনি, তোমাদেরকে আবার বাংলা ভাষা না বললে বুঝতে পারতেছো না আর কি, নাকি উত্তর দিচ্ছ না, আমি কিছু বুঝতেছি না আর কি। তো মাত্র 25 জন স্টুডেন্ট, দেখছো সমস্যা কোথায়? স্যার এই নো কোরিলেশনে তো মনে হচ্ছে কোনো মানে রেগুলার চেঞ্জ নাই, ইরেগুলার মনে হচ্ছে জিনিসগুলো, মানে পয়েন্টগুলো, মানে যদি আমরা ঢালের বেসে ধরি আর কি স্যার। আচ্ছা, তোমাদের একটু রোল নাম্বার লিখে দাও, হ্যাঁ? থামো 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 থামো, দিও না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে ওই দিন ফিশবন ডায়াগ্রামের যে অ্যাসাইনমেন্টটা আমি মানে পরের দিন নাকি 12টার দিকে করছিলাম, সাবমিট করছিলাম। 12টার পর না আগে? 12টার আগেই মানে হচ্ছে আমি আমার স্মরণ ছিল না কোন সময় 12টা, পরে আমি মুহিব আমাকে সকালবেলা বললো যে গতকাল রাতে 12টার লাস্ট ডেট ছিল, পরে আমি তাড়াতাড়ি করে 12টার আগে দিছি, মানে পরের দিন 12টার আগে। আচ্ছা, তোমরা 26 জন আছো, 20 জন মনে হচ্ছে দিয়েছো, আরো আরো আর কয়েকজন আছো বাকি, আমি কিন্তু অফ করে দেবো কিন্তু রেকর্ডিং। তাড়াতাড়ি ওগুলো লিখে দাও। স্যার পরের দিন 12টায় দিছি আর কি। ঠিক আছে, নাম্বার পাওনি। আচ্ছা ঠিক লেট আছে, সাবমিশন। ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম। এই কি ব্যাপার? না 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 না, রোল নাম্বার লিখবে না আর? বাকিগুলো ঘুমাইতেছে নাকি জয়েন দিয়ে? কিছু কিন্তু করার নাই, আমি কিন্তু অনেকবার তোমাদেরকে বললাম। আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট 26, 27। ওকে, যাই হোক। তো কেউ একজন বলতেছিল নো কোরিলেশন বিষয়ে, কি যেন বলতেছিলা, নো কোরিলেশন বিষয়ে। স্যার আমি বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলতেছিলাম যে পজিটিভ যেটা ওটা ওখানে দেখতেছি যে একটা মোটামুটি একটা রেগুলার চেঞ্জ হচ্ছে, নেগেটিভেও একটা রেগুলার চেঞ্জ হচ্ছে, কিন্তু নো কোরিলেশনে স্যার ওই জিনিসগুলো মানে ইরেগুলার মনে হচ্ছে পয়েন্ট গুলা। আচ্ছা ঠিক আছে, তোর কথা ঠিক আছে। এখন আমি বলি তোমাকে, এটা দ্বারা তুমি কি আসলে, মানে আমি তো আসলে ম্যাথমেটিক্যাল টাইপের কথা বললাম, তোমরা আসলে প্র্যাকটিক্যাল এই জিনিসটা বুঝতে পারলা কিনা যে পজিটিভ কোরিলেশন কোথায় আছে, নেগেটিভ। একটা যদি তোমাকে উদাহরণ দিতে বলি যে তুমি একটা নো কোরিলেশন একটা উদাহরণ দাও। আমি যদি আরেকজনকে বলি, যেমন আমার ক্লাসে মনে হয় একটা স্টুডেন্ট আছে খুবই অ্যাক্টিভ, কই না, একটা না তো অনেকেই তো আছে, কিন্তু যাই হোক আর কি। তো যদি তোমাদেরকে বলি যে একটা নেগেটিভ কোরিলেশন উদাহরণ দাও, তোমাকে দিতে পারবা? একটা নো কোরিলেশন উদাহরণ দাও, একটা দিতে পারবা? তাহলে বুঝতে পারবো যে না, হ্যাঁ তোমরা বুঝতে পারছো আর কি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট, একটু ওয়েট। সবাই বুঝতে পারছো যে ও হচ্ছে এক্স অক্ষ বরাবর নিচে ওর রিলেশন বাড়তেছে, আর অন দা আদার হ্যান্ড ওয়াই অক্ষ বরাবর ওর বন্ধুর অ্যাসেট বাড়তেছে বা বাড়তেছে না। তো ওর ইন্ডাস্ট্রির রেজাল্ট এক্স অক্ষ বরাবর ও বাড়াচ্ছে বা কমাচ্ছে, তার উপর বেস করে কিন্তু ওর বন্ধুর রেজাল্ট কিন্তু কম বা বেশি হচ্ছে না। তো তার ফলে কি হবে যে ডেটা প্যাটার্ন কিন্তু এরকম বিক্ষিপ্ত আকার দেখাবে, মানে এরকম উল্টাপাল্টা দেখাবে আর কি, যে বামে ডানে উপরে নিচে কখন কি দেখাবে তার ঠিক নেই। তার মানে ওখান থেকে তুমি সিদ্ধান্ত নিবা যে আসলে আমি প্রথমে মনে করছিলাম যে আমার সম্পদের সাথে আমার বন্ধুর সম্পর্কের মনে হয় রিলেশন আছে আর কি, কিন্তু তুমি মনে করলে তার হবে না, কিন্তু ডেটা আমাকে বলতেছে যে আসলে কোনো রিলেশন নাই, তাই না? এটা কিন্তু তুমি হয়তো গল্প গল্প আমাদেরকে শোনালা। নামটা কি ছেলে তোমার? ফারুক হোসেন। হ্যাঁ, তুমি হয়তো একটা গল্প শোনালা, কিন্তু আসলে তুমি মনে করো গল্প না শুনিয়ে তুমি 2-4-5 বছরের 200টা ডাটা নিয়ে একটা ডেটা প্লট বা স্ক্যাটার ডায়াগ্রাম তৈরি করলা। তাহলে কিন্তু এই চিত্র কিন্তু তোমার এই এই নো কোরিলেশনের মতো কিন্তু ফিগার দাঁড়াবে। হ্যাঁ, এরকম কিন্তু দাঁড়াবে। তখন তুমি সিদ্ধান্ত দিবা সবাইকে যে হ্যাঁ আসলে আমাদের আমাদের সম্পত্তি বৃদ্ধির সাথে নিজেদের কোনো ওই ধরনের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই একটা স্ট্রং মানে রিলেশন থাকতো আর কি, ঠিক না এনামুল কবির? আসলে বিষয়টা আমরা বেশিরভাগ জিনিস তো খালি মানে মুখে মুখে বলি আর কি, মানে আমাদের আমরা যেটা বলি বা করতে চাই এটা সাধারণত মুখে মুখে বলি। আমি যেটা বলতে চাইছি এগুলো কিন্তু কোয়ালিটি টুল,
এগুলো ডেটা তোমাকে বলে দিবে যে এইটা আসলে মানে যেমন চেকশিটে কি ডেটার মাধ্যমে তুমি দেখতে পেলে না যে কি কি ধরনের প্রবলেম কতবার ঘটে। স্ক্যাটার ডায়াগ্রামে আবার তুমি দেখতে পাচ্ছ কি যে যেটা ইফেক্ট আর রেজাল্ট এই দুটার মধ্যে সম্পর্ক আছে কিনা, এটা আবার তুমি দেখো স্ক্যাটার ডায়াগ্রামে বুঝতে পারতেছো। না থাকলে আমি তো ওই ইফেক্ট নিয়ে কাজ করবো না, বা সরি ওই কজ নিয়ে কাজ করবো না। তো তোমরা একটা উদাহরণ দাও, পজিটিভ কোরিলেশন একটা উদাহরণ দাও, অন্য কেউ, ফারুক বিন সুবহান বাদে। স্যার স্যার হ্যাঁ। যদি আমি মনে করি যে একটা আইসক্রিম বিক্রেতা, সে যদি আইসক্রিম বিক্রি করছে এবং দিনে দিনে তার আইসক্রিমের কোয়ালিটি বাড়াচ্ছে, তাহলে স্যার সেই অনুযায়ী তাদের কাস্টমারও বাড়বে স্যার, এটা একটা পজিটিভ কোরিলেশন হতে পারে স্যার। হ্যাঁ, তাহলে কি হতে পারে, এটাও এরকম ধরো 20-30টা বা 500টা 700টা ডাটা নিয়ে তুমি দেখলা আর কি যে আইসক্রিমের কোয়ালিটি বৃদ্ধির সাথে সাথে আইসক্রিম বিক্রেতার কাস্টমার সংখ্যা বাড়তেছে কিনা আর কি, বা কমতেছে কিনা আর কি, কোয়ালিটি ডিক্রিজের সাথে সাথে। হ্যাঁ, রাইট। তাহলে তো ভালো ভালো আইডিয়া, এটা তো পজিটিভ কোরিলেশন। মানে যদি ডাটা প্লট করে পাওয়া যায় তাহলে এই ধরনের পাওয়া যাবে আর কি, ঠিক না? জি স্যার। আর নেগেটিভ স্যার কোরিলেশন কোরিলেশন কি এরকম হইতে পারে না যে একটা কনস্ট্যান্ট থাকবে আরেকটা চেঞ্জ হবে, যে কোনো একটা স্যার কনস্ট্যান্ট থাকবে? এটা এটা কি ধরনের কোরিলেশন হতে পারে, একটা উদাহরণ দাও দেখি। যেমন স্যার মানে ওয়াই অক্ষ বরাবর ধরেন স্যার কমলো আর এক্স অক্ষ বরাবর বাড়বে এরকম। দেখো তাহলে এটা তো ওয়াই এর সমান্তরাল রেখা হয়ে যাচ্ছে। জি স্যার, একটা প্যারালাল লাইন পাচ্ছি আমি, এরকম হইতে পারে না? তাহলে এটা একটা রিলেশন হলো। তাহলে ওয়াই ইকুয়াল টু, যেটা ওয়াই ইকুয়াল টু কি যেন এম এ না কি যেন একটা আছে না, ওয়াই ইকুয়াল টু এফ এ নাকি, না ওয়াই ইকুয়াল টু এ বা এক্স ইকুয়াল টু এ, y ঠিক না? equal to x equal to a স্যার। আসলে হ্যাঁ ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরছো যে কোশ্চেন করছো আর কি। আমি কিন্তু তোমাদেরকে একটা জাস্ট মানে হয়তো তোমাদের এটা বলা হয় কি, যেটা বলবো একটা বেলা আর একটা বারে, এটাকে আমি কি বলবো এটা, হ্যাঁ তোমাদের যে ডিস্ট্রিবিউশন, যে তোমাদের ডাটা ডিস্ট্রিবিউশন, তোমরা জানো যে ডিস্ট্রিবিউশন তো আর এক ধরনের হয় না, তাই না? যে আমি যে ফিগারে পজিটিভ রিলেশন দেখাচ্ছি সবসময় যে এইভাবে এটা এই ডিস্ট্রিবিউশনে ফলো করবে, এটা একটা সরলরেখা না। ধরো এটা যদি আমি টানি আর কি, মাঝখান দিয়ে মিন বরাবর এই রেখা বরাবর যদি আমি টান দিই আর কি, তোমরা কি লক্ষ্য করতেছো কিনা আমি যেটা বলতেছি, পজিটিভ কোরিলেশন দিয়ে তাকাও। এটা যে আসলে স্ট্রং কোরিলেশন, এটার জন্য তো আমি একটা ডেটা প্লট এরকম লাইন ড্র করবো, তাই না? লাইন যদি ড্র করি তাহলে এটা কিন্তু দেখো একটা সরল রেখা হয়তো হবে, এর সরল রেখার সামনে কিছু পয়েন্ট থাকবে, পিছনে কিছু পয়েন্ট থাকবে, কিন্তু সবসময় যে এটা সরল রেখা হবে এমন না আর কি। যেমন এই যে এই কিছুক্ষণ আগে একটা মেয়েকে কথা বললো, ও যেমন বললো যে যে হচ্ছে এরকম সরলরেখা না, ও কিন্তু দেখাইছে ওয়াই ইকুয়াল টু এ এর সমান করে, যে এটা হচ্ছে এই বরাবর চলবে, এক্স কে আমি কমাবো না কিন্তু ওয়াই হচ্ছে বাড়তে থাকবে, ঠিক না? তাই বলছো না? জি স্যার। হ্যাঁ, সো এটা না হয়ে আবার আবার অন্যরকম হতে পারে, যেমন ধরো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে। তোমরা, আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, ও আসলে জানে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলতেছি। তোমরা হচ্ছে যখন স্ক্যাটার ডায়াগ্রাম ড্র ইউটিউবে ভিডিও দেখবা, তখন দেখবা যে এরকম ডাটা প্লট করার পরে আসলে আমার কোরিলেশনটা এই পজিটিভ বা নেগেটিভ বা যেটাই হোক না কেন, কোরিলেশনটা আসলে কেমন লাইন ফলো করে। এটা কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, এটা কি রিয়েল লাইন ফলো করে, নাকি এটা হচ্ছে তোমার কি বলে এই যে কি বলে সেকেন্ড কার্ভ বা থার্ড কার্ভ, এই যে এই সমস্ত, যে এটা কোনটা ফলো করে আর কি, সেটাও তুমি ওই মানে এক্সেল এর গ্রাফ থেকেই দেখতে পাবা আর কি। এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি যেহেতু একটা পয়েন্ট তুলে ধরলা, যে সাদিয়া রহমান তুলে ধরলা যে আমি এক্স অক্ষে কোনো চেঞ্জ নিয়ে আসবো না কিন্তু ওয়াই অক্ষে হচ্ছে চেঞ্জ আসবে, তাহলে এটা কোনো কোরিলেশনের মধ্যে পড়ে কিনা? তাহলে তুমি আমাকে একটু বলো যে এই ধরনের কোন সিস্টেম তোমার জানা আছে কিনা, যে এক্স তুমি বাড়াবে না কিন্তু ওয়াই তোমার হচ্ছে বাড়তেছে। স্যার ম্যাথমেটিক্যাল টার্মে তো আমরা এরকম দেখে আসছি, এখন ম্যাথমেটিক্যাল বাস্তবে টার্ম দিয়ে করলে হবে না তো, রিয়েল ওয়ার্ল্ডে তো ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন জানতে হবে, তা না হলে জানি না লাভ আছে, সেই জন্য জিজ্ঞেস করতেছি, একটু চিন্তা করো। একটু চিন্তা করো। স্যার একটু ভাবতে হবে। ঠিক আছে, তাহলে আমি বলে দিলে তো শেষ হয়ে যাবে, এই জন্য আমি বলতে যাচ্ছি না, তাহলে চিন্তা করো, দেখি না বলতে পারলে পরে বলবো আর কি। তো হোপফুলি তোমরা হচ্ছে যখন স্ক্যাটার ডায়াগ্রামের একটা ভিডিও দেখবা যে কিভাবে স্ক্যাটার ডায়াগ্রাম এক্সেল এ ড্র করে, আশা করি তোমরা তখন বুঝতে পারবা যে আসলে এই এটা তো আসলে একটা বোঝানোর জন্য একটা ফিগার দেখাইছি যে হয়তো এই ধরনের রিলেশন থাকতে পারে, কিন্তু পজিটিভ নেগেটিভ নো কোরিলেশন এরকমই হবে, কিন্তু পজিটিভ নেগেটিভ রিলেশনটা বিভিন্ন
মানে লাইন মানে হচ্ছে ফলো করবে আর কি। যেমন এখানে তোমাদের স্ট্রেট লাইন ফলো করতেছে, সবসময় যে স্ট্রেট লাইন ফলো করবে তা না, এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, মানে বিভিন্ন ডেটার তো আসলে মানে ক্যারেক্টার আছে আর কি। তোমরা যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়ছো এই সেমিস্টার, তার তোমরা জানো আর কি যে ডেটা আবার বিভিন্ন ধরনের নিয়ম ফলো করে আর কি। কেউ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, কেউ হচ্ছে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, কেউ বিটা, গামা, আলফা, নেগেটিভ এক্সপোনেনশিয়াল, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, কত ডিস্ট্রিবিউশন ফলো করে আর কি। কিন্তু তোমরা হচ্ছে জাস্ট এখানে আমরা দেখবো যে সেটা যে ডিস্ট্রিবিউশনে ফলো করুক না কেন, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নো করলেশন। আমাদের অবজেক্টিভ স্ক্যাটার ডায়াগ্রামের এই তিনটাই, যে পজিটিভ হইলে আমরা এটাকে বলবো যে কি বলে আমরা এটা নিয়ে কাজ করব, নেগেটিভ হলেও কাজ করব, কিন্তু নো কোরিলেশন হলে আমরা ওটাকে বাদ দিয়ে দিব আর কি। স্ক্যাটার ডায়াগ্রাম থেকে আমরা এই ধরনের শিক্ষা পাবো আর কি। বলো। আসলে শুনুন, এই জন্য আসলে আমি মানে এটা এই জন্য তো আগে বলছি যে আসলে বললে সারাদিনে শেষ হবে না আর কি। এখন তুমি যে একটা আরেকটা অন্যদিকে নিয়ে গেলা, জিনিসটা তাই আর কি, যে স্ক্যাটারের আমি তোমাদেরকে আগে কিন্তু বলেছি যে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর স্কোয়ারের মান কথা বলছি তোমাদের। আর স্কোয়ার মানে কি জানো? যে তোমার ওই কোএফিসিয়েন্টের মান তোমরা জানো যে 1 হচ্ছে স্ট্যান্ডার্ড আইডিয়াল কন্ডিশন, 0.98, 0.99, 0.92, 0.83, 0.87 যদি এগুলো হয় তাহলে আমরা বলি স্ট্রং কোরিলেশন। 0.7, 0.6, 0.7 এগুলোকে আমরা বলি হচ্ছে মানে উইক রিলেশন। যখন 0.5 এর নিচে আসে তখন ওগুলোকে আমরা রিলেশনের মধ্যে রাখি না। তো স্ক্যাটার প্লট করার পরে মানে তুমি ডেটাগুলো যখন এক্স আর ওয়াই এই দুটাকে অক্ষ বসানোর পরে তুমি যদি আর স্কোয়ারের মান পেয়ে যাও, মানে তুমি ওখানে দেখবা যে আর স্কোয়ারের মান অলরেডি ক্যালকুলেশন করে। তুমি এখন যদি বলো যে স্যার আর স্কোয়ারের মান ক্যালকুলেশন করে কিভাবে, তাহলে স্ট্যাটিস্টিক্স এর সেই বড় বড় মানে সূত্র লাগবে। কিন্তু আমি তো এক্সেল এ তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে আমি তো আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে এখন আসিনি আর কি। সো আমাদের কি করতে হবে যে এক্সেল থেকে আর স্কোয়ারের মান নিতে হবে, নিয়ে আমি দেখবো যে এখানে আর স্কোয়ারের ভ্যালু কত আছে। যদি থাকে এটা 0.9 বা 8, এখন তোমার কোম্পানি যদি বলে হ্যাঁ এটাই ওকে, তাহলে তুমি এটা অ্যাকসেপ্ট করবা, আর বলবা যে না রিজেক্ট করবা। যদি 0.3 বা 0.4 থাকে তাহলে তুমি বলবা যে এটা তো দুর্বল রিলেশন, আমরা নিবো না এটা আর কি, বাদ। ওকে, সহজ কথা আর কি, বেশি বেশি পেঁচানো যাবে না আর কি। ওকে, বুঝছো কি বুঝনি? হ্যাঁ, মানে আসলে দেখো একবার তো এটা নিয়ে বেশি আলোচনা করা হবে না। তো এবার হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। মানে তোমরা যদি আসলে এই বিশ্ববিদ্যালয়ের কোর্স সিস্টেমটা হচ্ছে যে তুমি যদি কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হও, মানে তুমি যদি তোমার যদি কোনো জিনিস ভালো লাগা থাকে, আমরা হচ্ছে তোমাকে সর্বোচ্চ ক্লাসে গাইডলাইন দিতে পারবো। হ্যাঁ, মানে তোমাকে আগে একটা অন্যরকম একটা কথা বলি। এই স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে আমি ধরো মিনিমাম 2 দিন যদি তোমাদের লেকচার দিই, তাও আমার লেকচার শেষ হবে না। কারণ কি, আমরা যারা আইপি পড়াশোনা করি আর কি, এই স্ট্যাটিস্টিক্স নিয়ে বা প্রবাবিলিটি নিয়ে এগুলো আমাদের হিউজ পড়াশোনা করতে হয়। হয়তোবা আমাদেরও একটা সাবজেক্ট তোমাদের মতোই, কিন্তু আমাদের জীবনটাই হচ্ছে ডেটা নিয়ে। মানে আমরা হচ্ছে ডেটা কেমন ব্যবহার করতেছে, মানে বিহেভ করতেছে, ওর চালচলন কেমন, ও হচ্ছে কেমন ধরনের কথা বলতেছে, মানে ডেটা আমাদের সাথে কথা বলে। মানে ডেটা সায়েন্স যেটা সিএসিরা পড়ে আর কি, ঠিক আমরাও এরকম ডেটা সায়েন্স এর মতন কাজ করি আর কি। যে আমরা এটার উপর বেস করি তো আমাদের রিজিক, তাই না? আমরা কাজকর্ম করি, কোনো কোম্পানি ঠিক মতো আছে কিনা, কাজকর্ম করতেছে কিনা, চলতেছে কিনা। তো এই জন্য বললাম যে তোমাদের যদি আসলে ভালো লাগা থেকে থাকে, যে তোমার যদি মনে হয় যে স্ক্যাটার ডায়াগ্রাম সম্পর্কে আরো জানতে চাই আর কি, আসলে তোমাকে ইউটিউবে দেখতে হবে। হ্যাঁ, কারণ আমার তো আসলে এক ক্লাসে এত মানে অনেক গভীরে কিছু বলা সম্ভব না আর কি। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে স্ক্যাটার ডায়াগ্রাম জিনিসটা কি। তো হোপফুলি তোমরা যারা ক্লাস শুনতেছো তোমরা কিন্তু এখন কিন্তু ক্লিয়ার মোটামুটি যে হ্যাঁ স্ক্যাটার ডায়াগ্রাম আসলে বিষয়টা কি আর কি, তাই না? কিন্তু এরপরও যদি তোমরা জানতে চাও আরো যে স্কেলার ডায়াগ্রাম আসলে কত ধরনের আছে, কি কিভাবে প্লট করতে হয় বা কিভাবে কি করতে হয়, তোমরা কিন্তু অবভিয়াসলি ইউটিউবে কিন্তু সার্চ দিলে পেয়ে যাবা। অনেক লেকচার আছে, আমি নিজে কিন্তু অনেক লেকচার শুনি আর কি, ঠিক না? তো যারা
ইন্টারেস্টিং, তারা তো অবশ্যই এগুলো তো আমি প্রতিদিনই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারবো, কিন্তু এত অ্যাসাইনমেন্ট দেওয়ার কোনো সময় নেই। যাই হোক, স্যার হ্যাঁ বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কেউ আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? জি স্যার। স্যার আমার যে মানে যে কোরিলেশনটার কথা স্যার আমি বললাম যে একটা হচ্ছে এক্সিস কনস্ট্যান্ট থাকবে আর একটা হচ্ছে ইনক্রিজ হবে, সেক্ষেত্রে স্যার এটা কি একটা এক্সাম্পল হইতে পারে না যে আমি একটা প্রোডাক্টের প্রাইস কনস্ট্যান্ট রেখে তার কোয়ালিটি আমি বাড়ানোর চেষ্টা করলাম একটা রেঞ্জের মধ্যে, এটা কি স্যার সম্ভব না? আমি জানি না, তুমি তুমি বলো, আমি তো জানি না। সবাই যদি সম্ভব বলে স্যার তাহলে সম্ভব। সেক্ষেত্রে তো মানে স্যার এটা তো সম্ভব আর কি, সেটা তো একটা মানে একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কোরিলেশন হতেই পারে সেক্ষেত্রে। মানে তুমি তুমি কি যে পারবা আমি এটা একটা যে প্রোডাক্টের কোন একটা প্রোডাক্টের কস্ট কনস্ট্যান্ট রেখে তুমি তার স্যার কোয়ালিটি আমার বাড়াতে পারবা? কোম্পানির হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমি আমার সেল বাড়াবো, সেক্ষেত্রে স্যার আমি দেখলাম যে হ্যাঁ একটা প্রোডাক্টের আমি প্রাইসটা কনস্ট্যান্ট রেখে আমি সেটার কোয়ালিটি বাড়ালাম, সেক্ষেত্রে কিন্তু স্যার মানে আমার প্রোডাক্টটা বেশি সেল হবে, তাহলে যে তাহলে প্রাইস তাহলে একই থাকতেছে। তাহলে সেল সেল এবং কস্টের মধ্যে যে সেল এবং প্রায় কি বলে কস্টের মধ্যে যে সম্পর্ক, মানে প্রাইসটা তুমি সেম রাখলা কিন্তু কোয়ালিটি ইনক্রিজ করলা, তাই না? ইনক্রিজ মানে তুমি করলাম। হচ্ছে সেল বাড়ালা আর কি। সো তোমার জি হচ্ছে স্যার, সেক্ষেত্রে প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি, মানে সরি প্রাইস এবং হচ্ছে তোমার সেলস, এটা তোমার হচ্ছে যে রিলেশন, এটা হচ্ছে তোমার কি বলে, তুমি যেটা উদাহরণ দিয়েছো সেটা। কিন্তু কস্টকে কনস্ট্যান্ট রেখে কোয়ালিটিকে বাড়ানো একটু টাফ। জানি না কিভাবে কোয়ালিটিকে তুমি বাড়াতে যাচ্ছ, টাফ একটু আর কি। তবে হ্যাঁ বাড়ানো যাবে কিন্তু। আচ্ছা যাই হোক, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার যদি আমি ধরি যে গ্রামীণ ফোন মানে সিম মানে নেটওয়ার্ক যেটা আর কি, তো ওদের যদি কোম্পানিটা আজকে 10টা প্যাকেজ নিয়ে মানে বা 10টা প্যাকেজ বা ওদের নির্দিষ্ট পরিমাণ এমপ্লয়ি নিয়ে কাজ শুরু করলো, তাহলে হচ্ছে ওদের যদি মানে আর কোনো রকম ফ্যাসিলিটিস না দেওয়া হয় কাস্টমারকে, তাও যদি কাস্টমার ফর এক্সাম্পল রেগুলার 1000 করে বাড়তে থাকে, তাহলে কি স্যার এটা এই মানে এক্স অ্যাক্সিস বরাবর তো ইনক্রিজ যদি না হয় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হয় না এটা? হ্যাঁ হয়। তোমরা আমার আমার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা বুঝতে পারছো। আমার কথা হচ্ছে যে এটা কিভাবে হয়, কিভাবে কাজ করে, এটা তো আমি একটা সারাংশ তোমাদের দিলাম। তোমরা এখন নিজেরা চিন্তা করো, করে যে তোমরা যারা গ্রামীণ ফোন, তারপরে বিভিন্ন কোম্পানি এই সেই এগুলো এগুলো চিন্তা করতেছো, তোমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করো আর কি। আমাকে বলো না আর কি, তোমরা নিজেরা অলরেডি জানো আর কি। তোমাদেরকে আমি থিম দিলাম তো, তাই না? বুঝতে পারছো? জি স্যার। আর যদি তোমরা যদি খুবই আবেগে আক্রান্ত হয়ে যাও, সেক্ষেত্রে একটা ঘটনা লিখে আমাকে মেইল করো আর কি, যে স্যার আমি এরকম একটা চিন্তা করছি, এটা আসলে হচ্ছে কিনা। আমি উত্তর দেবো, তো সমস্যা নেই। আমি এগুলোতে মানে মেইলে আমি সক্রিয় থাকি, বা ক্লাসরুমে তো প্রাইভেট কমেন্ট তোমাদের সাথে করতেছি, তাই না? আমি ক্লাসটা দ্রুত নিতে চাচ্ছি, তোমরা পিছাই দিচ্ছ আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মনে অনেক কোশ্চেন আছে। তারপর হচ্ছে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। আসলে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস কি? এটা হচ্ছে উম, আমরা এক্স এবং ওয়াই অক্ষ, মানে আমরা যে কিছুক্ষণ আগে স্ক্যাটার ডায়াগ্রাম করলাম, তো এবার আমি স্ক্যাটার ডায়াগ্রামটা বলতে চাচ্ছি, বা চাচ্ছি না, যাই হোক আর কি, ধরো বললাম আর কি। তো আমাদের কাছে এরকম নো কোরিলেশনের এরকম একটা গ্রাফ আসলো। এইরকম গ্রাফ আসা মাত্রই আমরা বলে দিতে পারি না, বা আমরা আসলেই মানে কোম্পানিকে বলতে পারি না যে ভাই এই কজটা চলবে না, এই কজ নিয়ে আমরা কাজ করবো না, এর একটা এই কজের সাথে ইফেক্ট নাই কোনো আর কি। আসলে এইটাতে আসলে আদৌ ইফেক্ট আছে কিনা, এটা কিন্তু একটা অ্যানালাইসিসের ব্যাপার। কি কারণে? লক্ষ্য করে দেখো, এই নো কোরিলেশনের এখানে দেখো এই দুটো ডাটা কেমন যেন একটা আচরণ করতেছে, এই দুটো ডাটা আবার কেমন আচরণ করতেছে। অথবা এই দুটো, তোমরা কি আমার হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছ না, পয়েন্টটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ। অথবা দেখো এই যে 2 4 5টা এরা আবার অন্যরকম একটা আচরণ করতেছে।
তখন তোমাদের মাথায় নিয়ে আসতে হবে যে আসলে আমি যে ডাটাটা সংগ্রহ করেছি এটা দিনের কোন সময়, এটা কোন লেবারের মাধ্যমে, অথবা কোন ইকুইপমেন্টে করছি, অথবা কোন টাইম শিফটে করছি, কোন প্রোডাকশন লাইনে করছি, এইগুলো কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। এখন তোমাকে আমি ডাটা নিয়ে আসতে বললাম, তুমি কি করলা, কি হরেক রকমের জায়গা থেকে ডাটা নিয়ে আসছো, নিয়ে এসে তুমি প্লট করছো, এরকম হরেক রকমের একটা নো রিলেশন দেখাচ্ছে আর কি। তখন তুমি বলে দিচ্ছ কিন্তু আসলে নো রিলেশন নাই। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে আরো বেশি ক্রিটিক্যাল হতে হবে, তোমাকে আরো বেশি ডেপথে ঢুকতে হবে। তখন তোমাকে যে টুলস এর কাছে যেতে হবে সেটার নাম হচ্ছে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস কি করতে হবে, যে তুমি যখন ডাটা সংগ্রহ করবা তখন স্পেসিফিক কোন শিফটে তুমি ডাটা নিচ্ছ, সপ্তাহের কোন দিনে কোন উইকে নিচ্ছ, কোন সাপ্লায়ারের বা কোন পপুলেশন গ্রোথকে তুমি টার্গেট করেছো, যে যাদের তুমি ডাটাটা প্লট করতে চাও, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো সুন্দর একটা চিত্র দেখো এখানে, পার্সেন্টেজ অফ পিউরিটি সাথে পার্টস পার মিলিয়ন আয়রনের সাথে কি পরিমাণ পিউরিটি মানে সম্পর্ক আছে আর কি। রিঅ্যাক্টর 1 2 3 এরকম ধরো 3টা রিঅ্যাক্টর আর কি দেওয়া আছে, যে রিঅ্যাক্টর 1 2 3 এখানে আয়রনের মধ্যে ইমপিউরিটি কত পার্সেন্ট বা পিউরিটি কত পার্সেন্ট আছে আর কি। তো প্রথমে যখন প্লট করছে, ধরে নাও যে এগুলো ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন বা ব্ল্যাক সার্কেল এগুলো আসলে করা হয়নি, ধরো সবগুলো একই পয়েন্ট দেওয়া হয়েছে, তাহলে তুমি তখন প্রথমে দেখি বলতা যে আরে এগুলো তো কোনো রিলেশন নাই। তুমি কিন্তু প্রথমে এটা ভাবতা যে এটা তো আসলে তো কোনো রিলেশন নেই, কারণ এখানে আয়রনের সাথে পার্সেন্টেজ অফ পিউরিটির দেখতেছি বিক্ষিপ্ত একটা সম্পর্ক। কিন্তু তোমাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে আসলে চিন্তা করতে হবে যে তুমি আয়রনের সাথে পিউরিটির যে সম্পর্ক বের করতে যাচ্ছ, দেখো এরা বুদ্ধি করে 3টা রিঅ্যাক্টর থেকে নিয়েছে, যে প্রথম ডাটা কালেকশন করছে রিঅ্যাক্টর 1 থেকে, দ্বিতীয় নম্বর কালেকশন করছে রিঅ্যাক্টর 2 থেকে, তৃতীয় নম্বর রিলেকশন করছে রিঅ্যাক্টর 3 থেকে। এবার দেখো ওরা রিঅ্যাক্টর 1 কে একটা সার্কেল দিছে, মানে এমনি একটা জাস্ট ধরো আমি পেন্সিল দাগ দিয়ে দিলাম, এরপর হচ্ছে রিঅ্যাক্টর 2 কে একটা দাগ দিয়ে দিলাম, রিঅ্যাক্টর 3 কে একটা দাগ দিয়ে দিলাম, একটা উদাহরণ দিলাম আর কি। দেখো এবার কিন্তু তোমাদের কাছে কিন্তু একটু মনে হচ্ছে যে রিঅ্যাক্টর 1 একটা ট্রেন্ড ফলো করতেছে, রিঅ্যাক্টর 2 একটা ট্রেন্ড ফলো করতেছে, অথবা তোমার মনে হতে পারে যে রিঅ্যাক্টর 1 কোনো ট্রেন্ড ফলো করতেছে না, কারণ এটা তো বিভিন্ন বিক্ষিপ্ত আচরণ করতেছে। মানে আমি যেটা স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস বোঝাতে যাচ্ছি, যে তুমি ডাটা প্লট করার পরে এই হুট করে বলে দিতে পারবে না যে এটা আসলে কোনো কোরিলেশন নাই। তোমাকে যেটা করতে হবে যে তুমি কোন লাইনের প্রোডাকশন ডাটা নিচ্ছ, অথবা কোন শিফটের নিচ্ছ, কোন টাইমে নিচ্ছ, কোন লেবারের মাধ্যমে নিচ্ছ, সেইগুলো তোমার আগে থেকেই। স্যার তার মানে স্যার যদি আমরা নো কোরিলেশন পাই, তাহলে ওটার মধ্যেও কোনো কোরিলেশন আছে কিনা এটা খোঁজারই একটা প্রক্রিয়া হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। হ্যাঁ এটা আরো, হ্যাঁ ওটাই আর কি, বুঝতে পারছো? মানে তুমি নো রিলেশন পাইলেই তুমি তো আসলে স্ক্যাটার ডায়াগ্রামে আঁকাতে চাচ্ছ ধরো আর কি, কিন্তু তুমি স্ক্যাটার ডায়াগ্রাম আঁকাতে যেয়ে দেখলা যে আসলে মানে নো রিলেশন দেখাচ্ছে, তখন তুমি এটাকে আসলে এই জন্য ডাবল পরিশ্রম করতে যাবা না, তুমি আগে থেকেই ডাবল পরিশ্রম হয়ে যাবে। তুমি যদি স্ক্যাটার ডায়াগ্রাম করার সময় তো আর এরকম আলাদা আলাদা নিতে হয় না আর কি, তাই না? কোন শিফটের কোন লাইনে তুমি শুরু থেকে, এই জন্য তুমি আগে থেকে জানো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, অতএব তুমি শুরু থেকে সতর্ক থাকবা আর কি। যখন তুমি ডেটা নিবা তখন তুমি সতর্ক শুরু থেকে নিবা আর কি, এগুলো আইডেন্টিফাই করা থাকবে যে আমি সকাল 8টায় ডাটা নিলাম এই প্রোডাকশন লাইনের বা এই মেশিনের এবং এই লেবারের, মানে এই ইকুইপমেন্ট এই শিফটের, ঠিক আছে? যাতে কি হয় কোনো কারণে স্ক্যাটার ডায়াগ্রাম প্লট করতে যে তুমি বিপদে পড়ে যাও, মানে কোরিলেশন নাই এরকম যদি পেয়ে যাও, তাহলে তোমার দ্বিতীয়বার প্লট করতে পারো, তুমি সহজ হয়ে যাবে। তো এইটা তো এরকমই করতে হবে তা না। তোমরা দেখছো না যে বিভিন্ন কালারফুল, এটাতে আমরা করবো কি, যে ধরো আমরা এই যে রিঅ্যাক্টর 1 যেগুলো গোল চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ এগুলো তো তোমরা লাল চিহ্ন, লাল কালার দিবা। তোমরা দেখবা যে এক্সেলে যখন তুমি ড্র করতে যাবা, তোমরা দেখবা যে 3-4টা ডাটা ড্র করার নিয়ম কি এক্সেলে, তোমরা দেখবা যে ওখানে লাল নীল বিভিন্ন ধরনের কালার দেওয়া যায় আর কি। মানে এরকম গোল, আমি এখানে বই দেওয়া আছে এরকমটা এরকম দেখানো হয়েছে, কিন্তু তোমরা তোমাদের মতো করে বিভিন্ন কালার দিবা আর কি। তাহলে ডাটাগুলো আলাদা আলাদা হয়ে গেল, তখন তুমি সহজেই রিলেশনটা বুঝতে পারবে আর কি। কিন্তু এলে তো রিঅ্যাক্টর 1 2 3 সবগুলোতেই তো আয়রন আছে, তো সব আয়রনকে তুমি যদি একত্রিত করে পিউরিটির পার্সেন্টেজ চিন্তা করো, তাহলে তো এটা স্ক্যাটার, মানে এটা তো নো রিলেশন। কিন্তু যখন তুমি এই যে আলাদা আলাদা করলো, তখন কিন্তু আবার ঠিকই রিলেশন বের হলো। এখন তুমি আইডেন্টিফাই করবা যে রিঅ্যাক্টর 2 এবং 3 তে পিউরিটি পার্সেন্টেজ কেন কমতেছে বা বাড়তেছে,
আর যেটা রিলেশন নাই তার মানে বোঝা যাচ্ছে যে এর সাথে রিলেশন নাই, ওটা অন্য কোনো সম্পর্ক আছে, তখন আরেকটা কোরিলেশন বের করতে হবে, আরেকটা কজ ধরে আর কি। এই তো যেগুলো বললাম এগুলো লেখা আছে, তোমাদের এগুলো চিন্তা করতে হবে। এবার সবচেয়ে পরিচিত পছন্দের তোমাদের হিস্টোগ্রাম, ঠিক না? এমন কোনো ব্যক্তি নেই তোমরা যারা এই বার চার্ট বা হিস্টোগ্রামের সাথে পরিচয় নেই। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি টুল। চেকশিট বা চেকশিট কিন্তু একটা রেকর্ড বুক। এই রেকর্ড বুক থেকে তোমরা বিভিন্ন কজ বের করলে, একটা কজ এ, একটা কজ বি, একটা কজ সি, একটা কজ ডি, একটা কজ ই। এ কজটা কতবার ঘটছে, বি কজটা কতবার ঘটছে, সি কজটা কতবার ঘটছে, ডি কজটা কতবার ঘটছে, ই কজটা কতবার ঘটছে, এটা কি এই গ্রাফ থেকে সহজে বোঝা সম্ভব না? জি স্যার। সো আমরা তাই করব যে আমরা কোন একটা কারণ অনুসন্ধান করার পরে সেটা আমরা এইভাবে একটা হিস্টোগ্রাম ড্র করব, ক্লিয়ার? যাতে সহজ পিকচার আমরা সহজে বুঝতে পারি। ওকে, তাহলে এই ধরনের আমরা হিস্টোগ্রাম বলতেছি। বুঝা গেছে? জি স্যার। তো এগুলা অনেক পড়াশোনা আছে, একটু হালকা হালকা করে অ্যাভয়েড করতেছি। তো হিস্টোগ্রাম আসলে বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, আমি এখানে আপাতত তোমাদের এখানে 2-3টা দেখাচ্ছি, কিন্তু মানে আরো বড় ক্লাসে বা আরো অন্যান্য জায়গাতে আরো অনেক বেশি দেখানো সম্ভব। আমি মোটামুটি দেখাচ্ছি যে হিস্টোগ্রাম তো আলোচনা করতে ভয় লাগতেছে আমার আর কি, মানে এগুলো অনেক মানে আলোচনা করলে অনেক সময় লাগবে আর কি। প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনে হচ্ছে একটা মিন থাকবে আর একটা ভেরিয়েন্স থাকবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনকে আমরা বলি, এগুলো পড়লে আসলে বুঝাতে পারবো কিনা, স্ট্যাটিস্টিক্স আগে পড়লাম, মনে আছে তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন? আমি যেভাবে বলতেছি এভাবে বড়াইনি, আসলে বাস্তব জীবনের সাথে না পড়াশোনা করলে আসলে কোনো জিনিস কাজে দেবে না, লাভ নাই কিন্তু। মানে ম্যাথমেটিক্স করে গেলে কিন্তু ওটা আসলে বাস্তবে কোথায় লাগতেছে, কিভাবে লাগতেছে, এটা না বলতে পারলে তো সমস্যা। নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে একটা মিন থাকবে আর একটা ভেরিয়েন্স থাকবে। আমরা মিনকে মিউ দ্বারা প্রকাশ করি আর ভেরিয়েন্সকে এনপি কিউ দ্বারা প্রকাশ করি আর কি। এনপি কিউ, এন হচ্ছে নাম্বার অফ ইভেন্ট, পি হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স, কিউ হচ্ছে ফেইলর অফ অ্যাকসেপ্টেন্স বা ফেইলর রেট। সো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ, এটার এই যে এখানে আমি যেখানে কার্সর ধরে আছি, এখানে এটা হচ্ছে এটা এখান থেকে যদি আমি উপরে একটা লাইন টানি তাহলে এটাকে আমি বলতেছি মিনের লাইন। এই লাইন থেকে যত আমি ডান দিকে যাব তত আমি মিন থেকে সরে যাবো, স্ক্যাটার হতে থাকবো। এটাকে আমি বলতেছি ভেরিয়েন্স। আবার বাম দিকে গেলে এটাকে আমরা বলতেছি ভেরিয়েন্স। পৃথিবীর অলমোস্ট, আমি কিন্তু যা বলতেছি কথাগুলো গুরুত্ব সহকারে শোনো, তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন হতে পারে আর কি। পৃথিবীর যা কিছু ঘটতেছে অলমোস্ট সবকিছুই নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। অলমোস্ট তুমি যেগুলো জানো না, মানে যেগুলো তোমার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি মনে করতে পারো নর্মাল। আমরা কিন্তু বলি না যে ন্যাচারালি অনেক কিছু ঘটতেছে, অনেকে আল্লাহ বা হিন্দু বৌদ্ধ এগুলো বিশ্বাস করে না, তারা বলতেছে পৃথিবী এই যে ন্যাচারাল ইভেন্টটা। কারণ কি, পৃথিবীতে বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে বেশি আমাদের জ্ঞান গরিমা এত বেশি নাই যে আমরা জানি না কোনো কিছু, বেশিরভাগই আমরা জানি না যে ওইগুলো আসলে আমার অ্যানালাইসিস করার ক্ষমতা নাই। তখন আমরা বলতেছি কি এটা একটা নর্মাল ঘটনা, কিন্তু নর্মাল আসলে নর্মাল না, নর্মাল আসলে অনেক কঠিন ঘটনা আর কি। যে নর্মালের একটা মিন থাকে আর একটা ভেরিয়েন্স থাকে। ভেরিয়েন্স হচ্ছে যে ডান দিকে একটা সীমা থাকে, বাম দিকে একটা সীমা থাকে। এটা দেখতে বেল কার্ভের মতো। বেল, এই দেখতে পাচ্ছ, এই কার্ভকে বলা হয় বেল শেপড। বেল শেপড। সো তোমরা জানো কি না যে গ্লাস এন্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারদের তো আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদেরকে কোয়ালিটি মাত্রাতিরিক্ত লেভেলে মেনটেন করতে হবে, তা না হলে তো গ্লাস সিরামিক্স এগুলো নিবে না মানুষ। তো গোটা পৃথিবী ব্যাপী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলের নাম হচ্ছে 3 সিগমা ম্যানেজমেন্ট এবং 6 সিগমা ম্যানেজমেন্ট। তোমরা কি নাম শুনেছো? জি স্যার, নামটা শোনা আছে। নামটা শোনা আছে, একটু হালকা করে উদাহরণ দিই। তো 6 সিগমা ম্যানেজমেন্ট বা 3 সিগমা ম্যানেজমেন্ট আসলে জিনিসটা কি? 3 সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো 6 সিগমা ম্যানেজমেন্ট হচ্ছে 6 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, 4 সিগমা, 5 সিগমা, 6 সিগমা। বর্তমানে 6 সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলতেছে। তাহলে আসলে চলতেছে মানে কি হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে বলতে কি বোঝায়? মানে আমাকে একটা কোম্পানি বললো যে ভাই আমাকে
যে গ্লাস দিবেন সেই গ্লাসটা 3 মিলিমিটার প্রশস্ত হতে হবে, আর মানে ডাইমেনশন দিয়ে বুঝাচ্ছি আর কি। আপনি এটাতে 0.02 প্লাস মাইনাস করতে পারবেন এদিক ওদিক। এটা তোমাকে একটা কাস্টমার বলে দিল যে ভাই আমাকে 3 মিলিমিটার একটা গ্লাস দিবেন, যেটা আপনি প্লাস মাইনাস 0.1 বা 2 যেটাই হোক আর কি বলে দিল একটা, যে আপনি এটাকে করতে পারবেন। তাহলে তোমাকে কিন্তু একটা সে লিমিট দিয়ে দিল, একটা হচ্ছে কি মিন দিল, মিন হলো 3 মিলিমিটার, এটা হচ্ছে তোমার মিন। আর আপার স্পেসিফিকেশন মানে ডান দিকে যাওয়ার সর্বোচ্চ ক্ষমতা দিল 3 প্লাস 0.1 মানে 3.01, আর নিচে আসার ক্ষমতা দিল 3 মাইনাস 0.01 মানে 2.99। এটা বাম দিকে আসার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিল আর কি। এটা তোমাকে দিল অ্যাজ এ কাস্টমার, তোমাকে বললো এই কথাটা আর কি। তো তুমি অ্যাজ এ ম্যানুফ্যাকচার কি করবা? তুমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার তুমি যেটা করবা যে তুমি কোনোভাবেই কাস্টমার যে লিমিট দিয়েছে এটা ক্রস করা যাবে না। যদি ক্রস করে ফেলে দাও তাহলে তো তোমার কাস্টমার ওই প্রোডাক্টটা নেবে না। তখন তুমি তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটা স্ট্যান্ডার্ড তৈরি করবা। সেই স্ট্যান্ডার্ড কি? ধরো এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তার একটা মিন ঠিক করবা। মিনটা কি? মিন কাস্টমার যেটা দিয়েছে সেটাই, কত? 3 মিলিমিটার। কাস্টমার ভেরিয়েন্স কত দিয়েছে? 3.01 2.99, এর মাঝখানেই থাকতে হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারতেছো কথাগুলো? জি স্যার, স্যার। বুঝতে পারতেছি। বুঝতে পারতেছো? হ্যাঁ। তাহলে 6 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমি আসলে ওগুলো যখন পড়াবো 6 সিগমা, তখন আমি এটা বলবো। আমি একটা উদাহরণ দিয়ে মানে একটু জাস্ট তোমাদেরকে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি। তো অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমরা 6 সিগমার এই যে টেকনিক, এটা আমরা এখনো পড়িনি, তো এই জন্য একটু অন্যরকম লাগতেছে। ওই টেকনিকটা ইউজ করে আমরা নিজেরা একটা স্ট্যান্ডার্ড ধরবো আর কি, মানে লিমিট বানাবো আর কি, যে লিমিটটা কোনোভাবেই কাস্টমারের আপার স্পেসিফিকেশন এবং লোয়ার স্পেসিফিকেশন লিমিটটাকে ক্রস করবে না। তাহলে আমি কিন্তু সবসময় সেভে থাকবো। কি কারণে? কোনো কারণে যদি আমার স্পেসিফিকেশন ক্রসও করে, তাও কিন্তু ক্রস করবে না কার? কাস্টমার কিন্তু করবে না। আর তুমি যদি এর চিন্তা ভাবনা না করে অযথা তৈরি করো আর কি, তাহলে প্রোডাক্টটা কি সবসময় অলমোস্ট কি মিন থেকে ডানে বামে সব দিকে চলে যেতে থাকবে না? ফলে কি ডিফেক্টিভ আইটেমের পরিমাণ তোমার বাড়তে থাকবে, তুমি লসে পড়ে যাবে আর কি। আর পৃথিবীতে এত সহজ না, প্রত্যেকটা মেশিনই সবসময় তোমাকে যে আইডিয়াল মানে যে মিন বলেছো সে মিনই দিবে, এমন ঘটনা কিন্তু খুব কম। ন্যাচারাল ভেরিয়েশন মানে কোনো সময় একটু বেশি হবে, কোনো সময় একটু কম হবে, এরকম স্বাভাবিক আর কি। হ্যাঁ, তো অনেক সময় আবার অস্বাভাবিক কিছু আছে, দেখি অস্বাভাবিক কিছু আছে কিনা এটা পরে দেখবো না আর কি। সো এই আপাতত নর্মাল ডিস্ট্রিবিউশনের ঘটনা একটু হালকা পাতলা বললাম, পরে এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্কিউড ডিস্ট্রিবিউশন। মানে কি? যে এর আচ্ছা এটা একটা বলি যে এর হচ্ছে ন্যাচারাল লিমিটটা একদিকে কাটা, মানে একদিকে ন্যাচারাল লিমিট নাই। মানে ন্যাচারাল লিমিটে কি হয়েছে যে মিন থাকবে, তার ডান দিকে ভেরিয়েশন থাকবে, বাম দিকে ভেরিয়েশন থাকবে, কিন্তু এর যে কোনো একদিকে কাটা, মানে বাম দিকে কাটা বা ডান দিকে কাটা। এখানে এই জন্য বলতেছি স্কিউড। তোমরা কি এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারবা যে ন্যাচারাল লিমিট? দেখাবো না, দেখালে তো ওখানে লেখাই আছে, তাহলে বলতে পারবা। ন্যাচারালে বাম দিকে কাটা মানে এটা হওয়া সম্ভব না। এমন একটা প্রসেস বলতে পারবা যে প্রসেসে প্রসেস ভেরিয়েশনটা ডানে বামে হওয়া সম্ভব না, শুধু ডানেই হবে বা বামেই হবে। হ্যাঁ, সুন্দর। এই তো খুব সুন্দর একটা আইডিয়া দিয়ে, খুবই ভালো। যে একটা বাচ্চার বয়স যখন 0 জন্মগ্রহণ করলো 0, এটা হচ্ছে তার, ধরো যদি আমি ধরে নিই যে এটা মানে এটাই হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমি যদি এটা প্রসেস চিন্তা করি তাহলে এই শব্দ বাড়তেই থাকবে, তাই না? আবার যদি এরকম চিন্তা করো যে তুমি একটা তো এখানে যে উদাহরণ দিয়েছি আর কি, যে একটা ড্রিল বিট দ্বারা তুমি একটা মেশিনে মানে মেশিন বা কোনো একটা বস্তুতে হোল করবা আর কি, তাহলে ড্রিল বিটের ডায়ামিটার যত, তার থেকে কম কি ড্রিল হওয়া সম্ভব কোনোদিন? না স্যার। তাহলে এটা তো তার ন্যাচারাল না? তুমি যদি ন্যাচারাল না, এটা তো তার ন্যাচারাল। এই ইভেন্টটা কি ন্যাচারাল না? জি স্যার। ন্যাচারাল আর কি, সেটা বলতে চাচ্ছি। সো ডাবল পিক বা বাই মডেল এরকম ঘটনা ঘটতে পারে যে যার একই প্রসেসে 2 ধরনের হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে বুঝতে হবে যে এই দুটা আসলে কিভাবে ঘটছে, বুঝতে হবে যে এই ডেটা সেটটা আসলে একই সময়ের না,
হতে পারে একটা প্রোডাকশন লাইনের দুই ধরনের ঘটনা ঘটতেছে। যেমন আমরা জানি যে আমরা হচ্ছে সকাল আর রাত্রের শিফট, তোমরা কোম্পানিতে জানো তো এটা নাকি, যে রাতের শিফট আর দিনের শিফট তো কোনোদিন একই রকম হয় না। দিনের শিফটের মিন একরকম থাকে, রাতের শিফটের মিন আরেক রকম থাকে। দিনের শিফটের ভেরিয়েশন একরকম থাকে, রাতের শিফটের ভেরিয়েশন আরেক থাকে, কারণ এটা হিউম্যান নেচার আর কি। তুমি চাইলেও আসলে অনেক সময় হয় না। এই জন্য এরকম হতে পারে যে তুমি যদি ডেটা প্লট করো, যে ডেটা প্লটে দেখলা যে সকালে এক ধরনের সিচুয়েশন দেখাচ্ছে, বিকালে আরেক ধরনের সিচুয়েশন দেখা যাচ্ছে আর কি, তখন তোমাদের এই ধরনের বাই মডেল দেখা যেতে পারে। এছাড়া আরো অনেক ধরনের আসলে কার্ভের আসলে শেষ নাই, বললাম না যে এগুলো না অনেক পড়াশোনা আছে। তো ওকে, নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে ছোটবেলায় আমরা পড়েছিলাম বার চার্ট মানে শুধুমাত্র একটাই চার্ট, কিন্তু এখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে অনেক ধরনের হিস্টোগ্রাম আছে, তাই না? বার চার্ট আছে, ঠিক না? সো আমি তোমাদের যেগুলো তোমরা একটু একটু কম বুঝলা আর কি, টেনশনের কোনো কারণ নেই। এগুলো আমরা তো 6 সিগমা 3 সিগমা এগুলো আবার পড়াবো আর কি। তো যখন পড়াবো তখন তোমরা দেখবে যে তোমাদের অনেক বড় ভাই 3 সিগমা বেল্ট নিচ্ছে, 6 সিগমা মাস্টার ব্ল্যাক বেল্ট, বিভিন্ন কিছু নিচ্ছে আর কি। এলা আবার ক্যারাতি টেরাতি মনে করো না, কিন্তু এটা কোয়ালিটি টুল কিন্তু, হ্যাঁ, মানে ওরা এক্সপার্ট ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট, অনেকে নেয় আর কি। এইবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস এর সাথে আমরা পরিচিত হয়ে যাচ্ছি, নাম হচ্ছে প্যারেটো চার্ট অ্যানালাইসিস। একটু ধীরে ধীরে বলি এটা আর কি। তো প্যারেটো একটা বিজ্ঞানীর নাম, ও বাড়ি হচ্ছে ইউএসএ তে। ও হচ্ছে বলেছে যে পৃথিবীর সকল সম্পত্তি, মানে ও চিন্তা ভাবনা করছে, যেমন আমরাও তো অনেক কিছু চিন্তা ভাবনা করি, আমাদের তো জ্ঞানের শেষ নেই, আমরা মহাজ্ঞানী না, আমরা অনেক কিছু চিন্তা করি, ও চিন্তা করছে পৃথিবীর সকল সম্পত্তি, প্রায় 80% সম্পত্তি 20% মানুষের কাছে জিম্মি। ও মানে অ্যানালাইসিস করে বের করছে আর কি, আজ থেকে ধরো 1960 সালে, সত্য ঘটনা আর কি, তাই না? যেমন বাংলাদেশের যত সম্পদ হাতে গোনা 10% বা 20% লোকের কাছে জিম্মি, ঠিক না? জানো? না স্যার, দেখতে মনে হয় আর কি স্যার। আরো কম না, 5%, রাইট? সো এরকম আর এটা হচ্ছে পৃথিবীর নেচার আর কি, যে ও রিয়েল লাইফ ঘটনা অ্যানালাইসিস করে দেখে যে গোটা পৃথিবীতে, মানে এটা আসলে স্ট্রিক্ট না যে 20-80 এরকম, ঠিক না। ও এরকম চিন্তা করছে যে 5% 95% বা 10% 90%, কিন্তু ও একটা মাথায় একটা আইডিয়া আসে যে পৃথিবীর যত সম্পত্তি দেখতে পাচ্ছি সব সম্পত্তি এরকম যে 80% সম্পত্তি হচ্ছে 20% মানুষের কাছে জিম্মি আর। তখন ও চিন্তা করে যে এই জিনিসটা, এই যে টেকনিক তার মাথায় আসলো, এটা আসলে অন্যান্য ঘটনার সাথে তো মিলে যাচ্ছে। তখন কি মিলে যাচ্ছে? তখন ও দেখে যে কোন একটা প্রোডাক্ট ডিফেক্ট হওয়ার জন্য যে সমস্ত কজ গুলো যারা দায়ী, এই যে মাত্র 20টা কজ, যারা প্রতিটা ঘটনাতেই থাকে আর কি, আর বাকি কিছু থাকে এরা আসে যায় হেরা যায়, আসে যায় হেরা যায়। কিন্তু 20% কজ যারা প্রত্যেকটা প্রবলেমেই এরা হচ্ছে প্রধান দায়ী আর কি। এবং এটাকেই এত বিখ্যাত, এরা জাপানিজে পরবর্তীতে অ্যাপ্লাই হয় আর কি, যে আমরা যত কজ পাবো সব কজ কাজ করা দরকার নেই, যে কজগুলো 80% কাভার করবে আর কি, 20% কজ নেবো আমরা শুধুমাত্র, যেটা 80% কাভার করবে সেটাকে আমরা বলতেছি মানে 80-20, মানে 80-20 রুল বলতেছি, কিন্তু এক্স্যাক্টলি আসলে 80-20 রুল না, আমি আগে বলছি এটা স্ট্রিক্ট না আর কি, কিন্তু আসলে বিখ্যাত, মানে উনি প্রবক্তা, মানে উনি বলে গেছেন আর কি যে 80% প্রবলেমস কজ বাই 20% কজেস আর কি। কিন্তু এটা আসলে 5-95 বা 10-80 এটাও হতে পারে আর কি। তো উদাহরণ দিয়ে দেখো যে তোমরা ধরো তোমরা হচ্ছে টাইপ অফ কাস্টমার কমপ্লেন পাইলা, একটা হচ্ছে ডকুমেন্টস কমপ্লেন পাইলা, প্রোডাক্ট কোয়ালিটি কমপ্লেন পাইলা, প্যাকেজিং কমপ্লেন পাইলা, ডেলিভারি কমপ্লেন পাইলা, আদার্স এগুলো কমপ্লেন পাইলা আর কি, হ্যাঁ, ঠিক আছে? তো তোমরা দেখতে পাইলা যে এর মধ্যে তোমরা যে একটা প্রোডাক্টের কমপ্লেন পাইছো, একটা ডকুমেন্টস এর কমপ্লেন সবচেয়ে বেশি। এখন তোমরা খুঁজে বের করতে চাচ্ছ যে ডকুমেন্টস এর যে প্রবলেম গুলো আসছে, এই প্রবলেম গুলো ডকুমেন্টস প্রবলেমের সাথে কে কে রিলেটেড, আমরা এটা একটা অ্যানালাইসিস করবো। তাহলে আমরা টাইপ অফ ডকুমেন্টস কমপ্লেন্টের জন্য ডান দিকে আরেকটা গ্রাফ তৈরি করা আছে, দেখো এখানে কোয়ালিটি সার্টিফিকেট এরর একটা আছে, কোয়ালিটি সার্টিফিকেট মিসিং, ইনভয়েস এরর, প্যাকেজিং লিস্ট এরর, রং কোয়ালিটি,
আদার্স, এরকম ভাবে 8-10টা তুমি কজ পেয়েছো আর কি। তাহলে সবচেয়ে বড় কজ যেটা সবচেয়ে বেশি বার মানুষজন বলছে আর কি, সেটাকে তুমি সবচেয়ে বাম দিকে দিবা, তারপরে আস্তে আস্তে এরকম আর কি, মানে বড় থেকে ছোট ছোট এভাবে সাজাবো আর কি। ঠিক আছে, বুঝতে পারো কি পারোনি? জি স্যার, বোঝা গেছে। এরপর করবা কি, কিউমুলেটিভ করবা। ধরো কোয়ালিটি সার্টিফিকেট ইরোর যেটা লেখা আছে, এটা মনে করো 0 থেকে 18 পর্যন্ত, আর 0 থেকে 12 পর্যন্ত হচ্ছে কোয়ালিটি সার্টিফিকেট মিসিং। তাহলে 12-18 কত হয়? 30 হয় না? জি স্যার। কথা বলতেছো না? হ্যাঁ। তারপরে দেখো ইনভয়েস ইরোর কত আছে, 0 থেকে 5, এটা যোগ করলে 30 আর 5 কত হয়? 35। জি স্যার। পার্কিং লিস্ট কত আছে, 0 থেকে 4 ধরো, যোগ করো 35 আর 39 বা 38। এইভাবে তোমরা কিউমুলেটিভ করবা আর কি, করে এটা যখন 100% যুক্ত হবে, তাহলে এরকম পেয়ে গেলা যে এটা কি ঠিকঠাক বলতেছি কিনা একবার দেখে। হ্যাঁ, ঠিকঠাকই বলতেছি আর কি, সমস্যা নেই। তো তাহলে কি করবো, এরকম কিউমুলেটিভ করবো আর কি, করে এই যে 80% এর একটা দেখতে পাচ্ছ না, পার্সেন্টেজ একটা গ্রাফ মানে কার্ভ, এই বরাবর একটা লাইন ড্র করবো আর কি। এই যে 80% দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছো? প্রথমে এই গ্রাফটা এটা করবা কিভাবে, এটা আমি আরেকবার বলি আর কি। যে তুমি মনে করো বাম দিকে কাস্টমার কমপ্লেন পাইলা আর কি, কি পাইলা? ডকুমেন্টস, প্রোডাক্ট কোয়ালিটি, প্যাকেজিং, ডেলিভারি, আদার্স। তাহলে তোমার সবচেয়ে বেশি কমপ্লেন আছে ডকুমেন্টস, তাহলে তুমি এটা নিয়ে অ্যানালাইসিস প্রথমে করবা না? করবা তো? জি স্যার। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। এই যে আমি তুমি সবগুলো নিয়ে অ্যানালাইসিস করো, সমস্যা নাই, কিন্তু আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি আর কি। যে ডকুমেন্টস কমপ্লেন কি কি আসছে, যে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা হচ্ছে ডকুমেন্টস কমপ্লেন্টের জন্য প্রধান দায়ী। তোমরা কাস্টমার কাছে জিজ্ঞেস করছো পরবর্তীতে যে ডকুমেন্ট কমপ্লেনের জন্য আপনি কোনটাকে প্রধান কারণ মনে করেন, তো বেশিরভাগ লোকজনই বলেছে যে কোয়ালিটি সার্টিফিকেট ইরর এটা, তারপরে বলেছে এইটা। তো তুমি এটাকে এটা ড্র করার পরে, শোনো এগুলো সবই এক্সেলে আছে, হ্যাঁ, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তুমি তারপরে এটা এরকম দেখবা যে এরকম একটা কিউমুলেটিভ এরকম একটা গ্রাফ পেয়ে যাবা 0 থেকে 100%। ঠিক আছে, তো তুমি 80% যে তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি এখান থেকে সুন্দর করে একটা এরকম হরিজন্টাল লাইন ড্র করবা। জি স্যার। তাহলে লাইন ড্র করলে কোনো একটা জায়গাতে তো আঘাত করবে, এটা আঘাত করবে, এখানে আঘাত করবে না? ধরো এখানে করবে। জি স্যার। এখান থেকে তুমি একটা ওয়াই অক্ষ বরাবর একটা লাইন টেনে দিবে এভাবে সুন্দর করে। লাইন আঁকানোর পরে এই লাইন আঁকানোর বাম পাশে যে 3টা দেখতে পাচ্ছ, বা 2টা, 5টা, 7টা, কিছু না কিছু থাকবে তো, এরাই হচ্ছে প্রধান দায়ী। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি অনেকে সবাই তো আর খুব জোরে জোরে বোঝে না, একটু কেউ কম বোঝে আর কি। আমি আবার বলতেছি, আমাদের কাছে আমরা প্যারেটো চার্ট অ্যানালাইসিস করতে যাচ্ছি, যে আসলে 80% আমরা জিজ্ঞেস করলাম যে 20% জিনিসপত্র 80% মানে প্রধান কাজের জন্য দায়ী আর কি। মানে কোন একটা ঘটনা ঘটতেছে, এর মধ্যে 20 জনকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আসলে 100 জন। তোমাদের ক্লাসে 2-3 জন পরীক্ষা পিছাতে চাই, খালি যদি এদেরকে আমি খুঁজে বের করতে পারি যে কে পরীক্ষা পিছাতে চায় আর কি, তাহলে কিন্তু টোটাল কন্ট্রোলে চলে আসবে। ঠিক না? সবাই কিন্তু পরীক্ষা পিছাতে চায় না, 20% লোক করতে চায় আর কি। তাহলে সেক্ষেত্রে 60-20% কত হচ্ছে? 6 জন নাকি না 12 জন? ঠিক না? সো এই 12 জনকে আমি খুঁজে বের করবো। যে এই জন্য বলতে যাচ্ছি যে ধরো টাইপস অফ কাস্টমার কমপ্লেইন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টস, প্রোডাক্ট কোয়ালিটি, প্যাকেজিং, ডেলিভারি সব কমপ্লেইন আসছে। তো আমি প্রথমে কাজ করতে যাচ্ছি ডকুমেন্টস না, দেখি ডকুমেন্টসটা আসলে কে দায়ী আর কি। তো ডকুমেন্টস এ দায়ী আমি দেখলাম যে এরকম 7টা বা 10টা আমি তথ্য পাইছি, যে কোয়ালিটি সার্টিফিকেট ইরর 18 জন মানুষ বলেছে এটার জন্য ডকুমেন্টস এর ঝামেলা হয়েছে। কোয়ালিটি সার্টিফিকেট মিসিং 12 জন মানুষ বলেছে যে এটার জন্য ডকুমেন্টস কমপ্লেন্ট হয়েছে। ইনভয়েস ইরর মানে ইনভয়েস ঠিক হয়নি আর কি, তো এটা 7 জন মানুষ বলেছে এই জন্য তার ডকুমেন্টস এর ঝামেলা হয়েছে। তো এরকম ভাবে বলেছে আর কি। তো সবচেয়ে বেশি যে বলেছে তাকে আমি বাম দিকে রাখবো, তারপর ডান দিকে এভাবে আস্তে 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 রাখবো আর কি। তো এরপরে আমি এটাকে কিউমুলেটিভ নিবো আর কি। কিউমুলেটিভ নিবো মানে এটা আমি হাতে কলমে করতে পারি, আমি এক্সেলেও করতে পারি।
এটা এই হাতে কলমে করলে তো মুখে মুখেও বলতে পারা যাবে যে আসলে কিভাবে হলো আর কি। তো আমি এটা কিউরিটি বলতে চাচ্ছি যে এখানে বলছে 18 আর পরেরটাতে আছে হচ্ছে 12, তাহলে 18 12 কত হয়? 30। এই 30 আমি পয়েন্ট দিলাম, তারপরে 5 35, তারপরে 4 বা 5 39, তারপরে এরকম ভাবে করতে 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 এটা এক সময় 100% কিন্তু চলে যাবে। তার মানে এটা আমাদের টোটাল প্যারেটো চার্ট আমি পেয়ে গেলাম। কিন্তু প্যারেটো চার্টের কিন্তু আমার নিয়ম হচ্ছে যে 80% কারণটা, সরি 80% ঘটনাগুলো 20% কজের কারণে দেয়। তাহলে আমি সুন্দর করে 80% এর সোজা একটা হরিজন্টাল একটা লাইন টান করবো, দিলে এটা কোন একটা জায়গাতে সেট করবে। এরপরে আমি এটাকে ওই পয়েন্ট থেকে আমি একটা লম্ব টানবো ওয়াই অক্ষ বরাবর, করলে হাতের বাম পাশে যে 2-3টা কজ পাওয়া যাবে বা 4-5টা, এরাই আসলে প্রধান দায়ী যে এই ঘটনাটা ঘটার আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার সিনথিয়া জামান মিম, হ্যালো। আচ্ছা, শুরুতে যারা ছিল আর কি, একটার নাম হচ্ছে যে আয়েশা মনিকা, তুমি কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তুমি? হ্যালো, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, ক্লাস করছি। ক্লাস তো শুনতে পাচ্ছ, বুঝতে পারছি, কিন্তু তোমাকে যে আমি যে কথাগুলো বলতেছি তুমি কি বুঝতে পারছো তাই বলতেছি। স্যার প্যারেটো চার্ট বুঝি নেই আমি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 3বার বলছি, তাও তোমাদেরকে কিন্তু শুনতে পাচ্ছ না। দেখো, এটা একটা খুবই ইন্টারেস্টিং টুল ছিল, কিন্তু তারপরেও তোমরা বুঝতে পারলা না। একজনকে জিজ্ঞেস করলাম কিন্তু বুঝতে পারলা না। এটা কারণ হয়েছে এবারে দুইটা। একটা হচ্ছে যে তোমরা কি জানি না যে তোমরা ক্লাস তো ঠিকমতো শুনতেছো তো নাকি? জি স্যার স্যার শুনতেছি স্যার। শুনছি স্যার। জি স্যার। না না, আমি অন্য সবাইকে বলতেছি আর কি। তাহলে যারা মাঝখানে আসছো তারা শুনতে পারবে না, এক। আর 2 নম্বর হচ্ছে যে এর থেকে তোমাদেরকে আর কতভাবে ভালো করে বলবো, এটাই তো সমস্যা। যে আমি তো প্রথমেই বললাম যে পৃথিবীর 80% যে প্রবলেম সেটা 20% কজের কারণে দায়ী, এটা বলেছে বিজ্ঞানের প্যারাটো। তো এটা সে কেন বলতে পারছে? সে বলছে, সেটা অনুধাবন করছে বাস্তব জীবন থেকে, যে মাত্র 20% মানুষ হচ্ছে 80% সম্পদ গোটা পৃথিবী দখল করছে। এবং এর বাস্তবতা জাপান এবং ইউএসএ বিভিন্ন কোম্পানিতে যখন প্রবলেম অ্যানালাইসিস করতে গেছে তখন তারা দেখে আসলেই তাই, যে 20টা 20%ই আসলে কারণ, যারা প্রতিটা ইভেন্টেই তারা হচ্ছে ঝামেলা পাকায় আর কি। তো এটা বলছে যে আমি যদি এই 20% প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি যে এরা আসলে কোন প্রবলেম, তাহলে সহজে আমার আমার হচ্ছে ডিফেক্টিভ আইটেম কমে যাবে আর কি। তো তার টেকনিকটা কি আসলে কি, আমি আসলে কিভাবে 80-20 রুল ফলো মেনটেন করবো আর কি। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমার পড়াশোনা কেন হয় না, আমাদের ছাত্রদের পড়াশোনা কেন হয় না, এটা আমার প্রবলেম। তো এটা নিয়ে আমি এখন স্টুডেন্ট সার্ভে করব। জিসি ডিপার্টমেন্টে গেলাম, তোমরা 60 জন ছাত্র আছো। এর মধ্যে আমি প্রথমে ঠিক করলাম যে কি কি কারণে, দেখি একটু ঠিক করি আর কি। তো একজন বললা যে ক্লাসের লেকচার ভালো বুঝি না, একজন না 10 জন বললা এটা, 20 জন বললা যে আসলে ক্লাস ঠিক মতো করা হয় না, 8 জন ছেলেবেলে বললা ভালো মুখস্থ করতে পারি না অথবা হচ্ছে মনে থাকে না, 2 জন ছাত্র বললা পড়াশোনা সবই করি কিন্তু পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায়। তো এই ধরনের তো অনেক ঘটনায় তোমরা বলবা এবং অনেকজন বলবা। তাহলে অ্যাজ এ প্যারেটো চার্ট আমি আসলে কিভাবে খুঁজে বের করবো যে কারা আসলে প্রধান দায়ী, সেটা বের করার জন্য প্যারেটো একটা বলেছে যে সিস্টেম শিখাই দিছে আমাদের। সিস্টেমটা কি? যে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর, ধরো এই যে এই ফিগার দিয়ে তাকাও, এক্স অক্ষ বরাবর আমি প্রবলেম গুলো লিখবো। 1 নম্বর প্রবলেম লিখবো, সবচেয়ে বেশি প্রবলেম কে বলছে? গ্লাস এন্ড সিরামিক্সে বলেছে যে ক্লাসের পড়া ঠিক মতো আমি বুঝি না। তাহলে 1 নম্বর এখানে লিখবো নিচে যে ক্লাসের পড়া ঠিক মতো আমি বুঝতে পারি না। 2 নম্বর হচ্ছে লিখবো যে ক্লাসে উপস্থিত থাকি না এখানে। 3 নম্বরে কে বেশি সবচেয়ে কম, তারপরে কম বলছে কে? এরকম অনেক কিছু বলছে তো নাকি, বললাম তো আমি। হ্যাঁ, তো এইটা বলার পরে এরকম এরকম হিস্টোগ্রাম দাঁড় হবে কিনা, বারচাপ দাঁড় হবে কিনা বলো? হবে? জি স্যার।
তাহলে যদি হয় তাহলে এখন আমি এই বার চার্টগুলোর একটা কিউমুলেটিভ পয়েন্ট বের করব। কিভাবে বের করব? যে দেখো এই বার চার্টের সবচেয়ে উঁচু পয়েন্ট কত? 18 না? এটা 18 না? জি স্যার। এটার সবচেয়ে উঁচু পয়েন্ট কত? 11 বা কত কিছু একটা হবে তো না? তাহলে কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ দেখো তোমরা আসলে পড়াশোনা কি করো না নাকি আল্লাহ জানে। তোমরা কি কিউমুলেটিভ মানে বুঝতেছো না? তোমরা কি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনে পড়ে আসছো স্ট্যাটিস্টিক্সে? পড়ে আসছো না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে 18 আর এই 12 যোগ করলে কত হয়? 30। তাহলে দেখো এই যে 30 পয়েন্ট, কারণ এই দুটার কিউমুলেটিভ তো এটা, ঠিক না? তাহলে এরকম প্রত্যেকটা যদি কিউমুলেটিভ করি তাহলে এরকম একটা গ্রাফ তৈরি হবে না? জি হবে? স্যার। হ্যাঁ, তাহলে এটা 100%। এর মধ্যে আমি 80% এর একটা, যদি তুমি 80% নাও, কারণ আমি 80-20 রুল বলতেছি না, যে 80% এখানে 100% মনে করো কজ, এই যে এটা সব মিলে কিউমুলেটিভ 100% কজ। এর মধ্যে আমি যদি ঠিক করি যে আমি 80-20 রুল মেনটেন করবো, তাহলে 80% কজ নিবা তুমি, তাহলে 80% এরকম এক্স অক্ষ বরাবর একটা ড্র করবা কার। যদি তুমি 95% চিন্তা করো, 95%, তাহলে 95 বরাবর দিবা, সেটা তুমি চিন্তা করবা আর কি, আমি জানি না, বা তোমার কোম্পানি পলিসি তৈরি করবে। তাহলে 80% যদি এক্স অক্ষ বরাবর একটা ড্র করি, তাহলে এটা একটা এই যে কার্ভ আছে, এখানে একটা আঘাত করবে না, একটা জায়গাতে পয়েন্টে সেট করবে না? জি স্যার। ধরো সেটা এই পয়েন্টে সেট করছে, তাহলে সেট করলে এটা এই বরাবর নিচে একটা মানে কি বলে এটাকে, ভার্টিক্যাল একটা লাইন ড্র করবা। করলে দেখো বাম পাশে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো 80% প্রবলেম কজ। তাহলে এখানের মধ্যে কে কে কজ আছে দেখি? 1, 2, 3। কি? কোয়ালিটি সার্টিফিকেট মিসিং আর ইনভয়েস এরর। এই তিনটা আসলে প্রধান দায়ী এই ডকুমেন্টস কমপ্লেন্টের জন্য আর কি। তাহলে আমি কি করব? প্যাকেজিং লিস্ট, রং কোয়ালিটি, আদার্স, এগুলো আমি বাদ দিয়ে দেবো, ভাই এগুলো আমি করবো না, এগুলো আমাকে মানে ফ্রুটফুল রেজাল্ট দিবে না। মানে এটা কে বলছে? সজল স্যার? না, সজল স্যার বলেনি, এটা ডক্টর প্যারোটো বলেছে। এটা সত্য না মিথ্যা? এটা জাপানি ইউনিভার্সিটিতে 1960 সাল থেকে মানে অ্যাপ্লাই করে আসতেছে, আমার কিছু করার নেই। কি বোঝা গেছে কি যায়নি? জি স্যার। হ্যাঁ, এখন না বুঝলে সুন্দর করে এখন ইউটিউবে বোঝানো, এর থেকে আরো বেশি বোঝানো সম্ভব না। ঠিক আছে? ওরে বাপরে! স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার। না না, আরেকটা পড়াই শেষ করবো। স্যার আজকে আর না স্যার। না না না, একটা পড়াতেই হবে, আমার পড়া শেষ হচ্ছে না, স্যার আমার এরপর একটা পড়াই। থেকে কিছু বললে এটা মাথায় ঢুকবে ইন্টারেস্টিং। না স্যার। আচ্ছা, আমি আর কিছু ঢুকাবো না, কি সমস্যা নেই, কিছু বলবো না। তাহলে আমি তোমাদেরকে আজকে যেটা পড়াইছি, নাম্বার 1 চেক শিট। তোমরা বুঝতে পারছো কি পারোনি? চেক শিট বলা দরকার আছে? মনে আছে সবার? স্যার সংক্ষেপ আরেকবার বললে ভালো হতো। পরে আসছো তুমি নাকি? জি স্যার। সমস্যা তো এখানে, আরেকবার বলতে মন চাচ্ছে না। তোমাদের মধ্যে কেউ বলো। মোশাররফ হোসেন বলো। স্যার ব্রেনস্টর্মিং হচ্ছে স্যার না না, লাভ চেক শিট চেক শিট চেক শিট চেক শিট চেক শিট। এই যে যারা আসলে দেখতে পাওনি তারা, চেক শিট হচ্ছে এরকম ডাটা রিপ্রেজেন্টেশন একটা ধরন। স্যার। ঠিক আছে? জি স্যার। যে ঘটনা থাকবে, কোন সময় কি ঘটছে, এগুলো বিভিন্ন মাধ্যমে দেখানো আর কি, এটা চেক শিট। জি স্যার। স্ক্যাটার ডায়াগ্রাম মানে তোমরা জানো যে আমরা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে দুটা ভেরিয়েবলের মধ্যে আমরা কোরিলেশন দেখবো। এই কোরিলেশন গুলো আমরা 50 থেকে 100 ডাটা নিব, সেই ডাটা নিয়ে আমরা দেখবো যে এটা কি স্ট্রং রিলেশন, নেগেটিভ নাকি নো কোরিলেশন। যদি নো কোরিলেশন হয় অথবা রিলেশন বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা আরো সূক্ষ্ম রিলেশনে যাবো, সেটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। সেটাতে আমরা টাইম অফ ইকুইপমেন্ট, শিফট, ডিপার্টমেন্ট, ম্যাটেরিয়াল, সাপ্লাই, ডে অফ উইক, টাইম অফ ডে, প্রোডাক্টস, কখন আমি এগুলো চিন্তা করবো, করে আমরা সূক্ষ্মকে সূক্ষ্ম এভাবে অ্যানালাইসিস করবো আর কি। হিস্টোগ্রাম খুব সহজ, যে ঘটনাগুলো বা যে কজগুলো ঘটতেছে এটা কতবার ঘটতেছে, কত ফ্রিকোয়েন্সিতে ঘটতেছে, এটা আমরা বার চার্টের মাধ্যমে আমরা ছোটবেলা সে 1, 2, 3, 4 থেকে শিখে আসতেছি হিস্টোগ্রাম। সো এটা অন্য ধরনের হতে পারে, একটা আমি বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, একটা স্কিউড ডিস্ট্রিবিউশন ফলো করে,
কেউ কেউ আবার ডাবল পিকড বা বাই মডেল ডিস্ট্রিবিউশন ফলো করে। এছাড়া আরো অনেক ডিস্ট্রিবিউশন আছে, কেটে দিছি আমি আর। এরপরে আমি পড়াইছি যে প্যারেটো চার্ট অ্যানালাইসিস। এটাতে অনেক ভালো 2-3 বার বলা হয়েছে যে পৃথিবীর 80% প্রবলেম যেটা 20% কজের কারণে হয়ে থাকে আর কি। আমরা যদি এই 20% কজকে মোটামুটি কন্ট্রোল নিয়ে আসতে পারি তাহলে আমরা সাকসেস, মানে কোয়ালিটি ডিফেক্টিভ আইটেম অনেক কমে যাবে আর কি। এটা ডক্টর প্যারেটো বলেছে আর কি। সো সেটার কাপটাও আমরা বুঝে দিয়েছি আর কি। সো কন্ট্রোল চার্টটা আজকে পড়ালে আর বুঝতে পারবো না, কন্ট্রোল চার্ট আজকে পড়ানো হবে না। ব্রেন স্টর্মিংটা শুধু মানে বলবো, এটা মানে কঠিন কিছু না, আমি এমনি জাস্ট একটু হালকা করে বলবো আর কি। কটা বাজলো? 10:38। দেখি তোমাদের একটু কেমন কি ক্লাস নিলাম, কি বুঝলা না বুঝলে একটু জিজ্ঞেস করি। ইমেল 04। আবির রায়হান। স্যার আসসালামু আলাইকুম। কি বুঝতে পারছো আজকের ক্লাস? স্যার মোটামুটি বুঝতে পারছি স্যার, কিছু ভিডিও দেখতে হবে স্যার, তাহলে বোধহয় আরো ক্লিয়ার হতে পারবে। আচ্ছা, তাহলে যেটা করা যেতে পারে, আমি কি আবার অ্যাসাইনমেন্ট দেব? স্যার অ্যাসাইনমেন্ট আর না দিলে ভালো হয় স্যার, আগে যদি আর একটু বেসিকটা বুঝে নিতাম তাহলে স্যার ভালো করে করতে পারতাম। আচ্ছা, জহুরুল। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি মোটামুটি সবগুলো বুঝতে পারছি শুরু থেকে। হ্যাঁ, মনে করো আমি ড্র করতে পারি বা না পারি, এটা তো আসলে আমার ভিডিও ছাড়া বা আমি তো ওই এক্সেলে যখন কাজ করতে যাবো তখন ছাড়া আমার কাছে ডেটা নাই, আমি কি ড্র করা শেখাবো, তাই না? জি স্যার। কিন্তু তুমি থিমটা বুঝতে পারছো কিনা সেটা বলো, যে চেক শিট আমি বুঝতে পারছি, বা স্ক্যালার ডায়াগ্রাম বিষয়টা কি, বা স্ট্র্যাটিফিকেশন বিষয়টা কি, এটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। মানে আমি তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে তোমাদেরকে আমি আসলে থিম দেওয়ার চেষ্টা করতেছি। যারা ডেপথে জানতে চাও তাদেরকে ভিডিও দেখতে হবে। কিন্তু তোমরা সহজ ভাষা বলার পরে যদি না বুঝতে পারো না, এটা আসলে মানে অ্যাজ এ শিক্ষকের, মানে যারা তোমাকে ভালো পড়াতে চায় এবং বোঝাতে চায়, তাদের মন খারাপ হয়ে যায়। একটা কারণ, যারা তোমরা হচ্ছে পরে জয়েন করছো তারা তো বুঝতে পারবে না, স্বাভাবিক। কিন্তু শুরু থেকে তোমরা যারা আছো, তোমরা জিজ্ঞেস করলা না, অথবা না বুঝেও চুপ করে থাকলা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আমি যদি মনে করতাম যে তোমাদের আমি বুঝাতে চাই না বা আমি নিজেই বুঝি না আর কি, তাহলে কিন্তু আমি এরকম ভাবে পড়াইতাম না, ঠিক না? আমি তোমাদেরকে কিন্তু জাস্ট পড়াইতে চলে যেতাম, তোমার কোশ্চেন করার সুযোগই পাইতাম না, অথবা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল বিষয় বলতামও না, জাস্ট থিওরিটিক্যাল পড়াই চলে যেতাম। কিন্তু সেটা কিন্তু আমি করতেছি না। কেন? যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো আর কি। এবং কারণ এই জিনিসটা তো তোমরা এতদিন মনে করছিলা যে এটা একটা অন্যরকম একটা সাবজেক্ট, অনেক কঠিন, এই সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটার প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে। আমি মাত্র কয়টা ক্লাস নিয়েছি, তুমি তোমার এমন একটা সাবজেক্ট দেখাও দেখি যে সাবজেক্টে তুমি মাত্র 3 উইক ক্লাস করে হচ্ছে সেই সাবজেক্টের প্র্যাকটিক্যাল অনেক কিছু তুমি জানো আর কি, বাস্তবের। তো প্রকৃত শিক্ষা তো সেই শিক্ষাই, তাই না? যে শিক্ষায় তুমি হাতে কলমে থিওরিটিক্যাল বুঝাও কাজে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক না? এখন তুমি যদি ক্যাম্পাস খোলা থাকতো না, আমি তোমাদেরকে প্রত্যেককে কাজে লাগাই দিতাম এই বিভিন্ন এই ডেটা সংগ্রহ করে তুমি নিজেই ড্র করে তুমি নিজেই বুঝতে পারতা যে হ্যাঁ আমি কাজকর্ম শিখে গেছি। তো আমি চাইতেছি যে তোমরা কাজ শিখো বা তোমরা জিনিসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। আদারওয়াইজ তোমরা যদি না বোঝো বা না চিন্তা করো তাহলে তো আমার কিছু করার থাকবে না। আর এগুলো যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা যখন বড় অবস্থায় বড় জায়গায় চাকরি করতে যাবো তখন দেখতে পাবা যে তোমার একটা টুলস বা টেকনিক বা একটা বিষয় যে তোমার জানা আছে, এটা অন্যদের থেকে তোমাকে ডিফারেন্ট করবে। গ্লাস অ্যান্ড সিরামিক্স এর তোমরা যে এই জিনিসপত্র দেখাচ্ছে, আগে থেকেই অন্যান্য কেউ গ্লাস অ্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রি গুলো চালাচ্ছে। তুমি অ্যাজ এ গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ার ওখানে তোমাকে গেল, তুমি যে যদি নতুন কোনো কিছু না দিতে পারো, নতুন কিছু না অ্যাপ্লাই করতে পারো, তাহলে তো তুমি ডিফারেন্ট কোনো সিনারিও দাঁড় করাতে পারলো না। সো অঙ্ক করি, অঙ্ক বুঝি, সূত্র লিখি, সূত্র দিয়ে অঙ্ক করি, কিন্তু সূত্রটার অ্যাপ্লিকেশন কোথায় এটা না বুঝলে তো আসলে লাভ হবে না। এটা হচ্ছে ব্যাপার। স্যার প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো স্যার খুব মানে একটা থিওরি বুঝতে যদিও প্রবলেম হচ্ছে, আপনি স্যার এই যে চিন্তা করতে বলতেছেন, তারপরে হচ্ছে এই যে বলতেছেন এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দাও, তো
মানে চিন্তা করতেছি বা আমার বন্ধুরা কোনো এক্সাম্পল দিলে ওই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, না আমি এটাই বলতেছি যে আমি ওনাকে বলি যে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এই সূত্রটা তুমি মুখস্থ করছো ছোটবেলায়, অঙ্ক করছো, 5 মার্কের পরীক্ষা 5-এ 5 পাইছো। কিন্তু ওই সময় তো ছোটবেলায় আর কি মানে চিন্তা করার কোনো কারণ ছিল না যে আমি এটা আসলে কি, কোথা থেকে কি হলো। কিন্তু বড় ক্লাসে উঠেও যদি তুমি a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে এগুলো যদি না বোঝো তাহলে বুঝতে হবে যে তোমার মানে ভিতরে সমস্যা আছে আর কি। কারণ আমি যদিও মানে কি বলে মানে তোমরা অনেক ম্যাথমেটিক্স কোর্স করো, আমরাও করি আর কি, তোমরাও করো আর কি, কিন্তু সেটাতে তোমাদের কোথায় কাজে লাগবে বা এই জিনিসটা আমরা কেন পড়তেছি, এই ম্যাথমেটিক্স কোন জায়গায় কাজে ব্যবহার হবে বা কোন প্রেক্ষাপটে এটা আমি শিখতেছি, এটা যদি না জানো আর কি তাহলে আলটিমেটলি শেখার উদ্দেশ্য তো হলো না। মানে তুমি জাস্ট একটা টেকনিক জানো কিন্তু টেকনিকটা কোথায় অ্যাপ্লিকেশন হবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন হবে এটা যদি না জানো তাহলে তো বিপদ। তাহলে ওটা শিখে লাভ কি আর কি। মানে y ইজিক্যাল টু mx আমি এটা জানি হচ্ছে যে মূল কেন্দ্রগামী একটা সরলরেখা, কিন্তু কোন সিচুয়েশন এটা মূল বিন্দুগামী হবে এটা যদি তুমি না বোঝো তাহলে তুমি যোগাশ্রী প্রোগ্রাম তো শিখোনি আর কি। তো যোগাশ্রী প্রোগ্রাম যদি কেউ না শিখে তাহলে পৃথিবীর কোনো ম্যাথমেটিক্স তার কাজে লাগবে না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ম্যাথমেটিক্সই তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যোগাশ্রী প্রোগ্রাম। যোগাশ্রী প্রোগ্রাম যদি জানে না, যে বোঝে না, তার তো কোনো ম্যাথমেটিক্স এর কোনো বেলি নাই। a প্লাস হোল স্কয়ার দিয়ে জীবনের কোনো প্রবলেম সলিউশন করা যাবে না, কিন্তু যোগাশ্রী প্রোগ্রাম দিয়ে জীবনের প্রবলেম সলিউশন করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা এখন ছোট, আরো সামনে অনেক ম্যাথমেটিক্স আসবে, সেগুলো তো তোমরা শিখবা, এগুলো বলে লাভ নাই। তো আমি জাস্ট তোমাদেরকে ব্রেন স্টর্মিং বিষয়ে এটা কিন্তু খুবই সহজ, এই জন্য আমি বললাম যে এটা তোমাদের কোনো মানে চিন্তা করতে হবে না, তোমরা অলরেডি ব্রেন স্টর্মিং করো আর কি। যে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, তাহলে একবার উদাহরণ বললে বুঝতে পারবা। ধরো এখানে যে মেয়েগুলো আছে এদের নিয়ে উদাহরণ দিই। ধরো আয়শা, মনিকা, প্রমা, সিনথিয়া জামাম মিম, তারপরে সাদিয়া, আর হচ্ছে ফারহানা আফরোজ, আর কেউ আছে নাকি? ধরো এরকম 6 জন বা 7 জন যারা তোমরা একই ক্লাসে পড়ো, ক্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং। তোমাদের উদ্দেশ্য কি? তোমরা ধরো একটা নতুন একটা প্রবলেম খুঁজে বের করলা যে সজল স্যারের পড়া আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না, স্যার কি বলে না বলে ক্লাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা পড়া ধরতে পারতেছি না। সো তো রুয়েট ক্যাফেটেরিয়াতে তাদের 7 জন বা 6 জনকে একদিন ডাকা হলো, তারা নিজেরাই ডাকলো, একটা মিটিং ডাকলো। ডাকার পরে গোল একটা টেবিল বইতে তারা একটা কফির অর্ডার দিল অথবা একটা স্যান্ডউইচ, বার্গার, এগুলো অর্ডার দিল। এরপর তাদের এজেন্ডা হচ্ছে যে সজল স্যারের পর আমরা বুঝতে পারতেছি না আর কি। তখন ওরা এই কিছু সময় গল্প করবে, করার পরে তারা নতুন নতুন আইডিয়া দিবে যে কি করলে আসলে আমরা পড়াশোনা স্যারের বুঝতে পারি আর কি। তো একজন একটা আইডিয়া দিবে, যে এ বলবে এটা, ও বলবে ওটা, সে বলবে এমুক, এই তমুক, এরকম। তো যখন কোনো কেউ আইডিয়া দিবে তাকে কোনো ক্রিটিসিজম করা যাবে না এবং তাকে ইভ্যালুয়েটও করা যাবে না যে তোমার আইডিয়া খুব ভালো হয়েছে বা তুমি কি একটা ফালতু আইডিয়া দিলা আর কি, অথবা তোমার আইডিয়াটা খুব স্টুপিড। বা কেউ বললো যে স্যারের পড়া বুঝতে চাইলে রাত্রে কম ঘুমাইতে হবে। তো এটার সাথে তো আসলে পড়া বোঝা বা না বোঝার কোনো সম্পর্ক নেই, কিন্তু আইডিয়া কিন্তু একটা ওয়াইল্ড হলো না, যে কি একটা হাস্যকর বা কোনো একটা বন্য আইডিয়া আর কি। কিন্তু এটা নিয়ে তোমাদের কোনো ক্রিটিসিজম করা যাবে না আর কি। এবং অল আইডিয়া, যত আইডিয়া দিচ্ছ এগুলো সব রেকর্ডেড থাকতে হবে। এবং এরপরে তোমাদের যেটা করতে হবে যে এই আইডিয়া গুলো নিয়ে আলোচনা করে যেটা বর্তমানে করা সম্ভব, বা যে 20টা আইডিয়া পাইলা আর কি, এটার মধ্যে যেটা বর্তমানে করা সম্ভব সেই আইডিয়া সিলেক্ট করে পরবর্তীতে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে হবে। যে প্ল্যান টু সিএ, প্ল্যান মানে ওখান থেকে আইডিয়াটা নিয়ে প্ল্যান টু সিএ করে দেখতে হবে যে আসলে আইডিয়াটা কাজ করতেছে কিনা। এই যে একটা টেকনিক, এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। 1 নম্বর শর্ত হচ্ছে তাদেরকে একই সেম গ্রুপের হতে হবে আর কি। মানে একটা গ্লাস অ্যান্ড সিরামিক্স এর ছাত্র, একটা গ্লাস অ্যান্ড সিরামিক্স এর শিক্ষক, এরকম করলেও কিন্তু হবে না। তোমরা যে তোমাদের প্রবলেমটা কাদের, তোমাদের ছাত্রদের, তাহলে তোমাদের সেম ব্যাচের সেম ক্যাটাগরির কিছু 6-7 জন বন্ধু মিলে তোমরা একত্রিত গোলভাবে বসে তোমরা তোমাদের নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তোমরা সেগুলো আলোচনা করবা, বিভিন্ন আইডিয়া দিবা, প্রত্যেকেই একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবা। সেটা স্টুপিড আইডিয়া হোক, ওয়াইল্ড আইডিয়া হোক, ক্রিটিসিজম হোক, সেটা নিয়ে তোমরা একে অপরের কোনো রকম কোনো ঝামেলা করবে না, এগুলো রেকর্ড করবা এবং সবকিছু মিলায় কম্বাইন করে তোমরা একটা নতুন একটা আইডিয়া করবা, যে আইডিয়াটা আসলে আমাদের পড়া বুঝতে সুবিধা হবে আর কি। তো এই ধরনের টেকনিক কেবল হচ্ছে ব্রেন স্টর্মিং। পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বলো, বিভিন্ন জায়গাতে ব্রেন স্টর্মিং ছাড়া কিছুই হয় না।
যেমন ধরো যারা এই তোমাদের রুয়েট ডিবেটিং ক্লাব যারা করে আর কি, রুয়েট ডিবেটিং ক্লাবে যে 7 জন সদস্য থাকে তারা যখন বসে থেকে কোনো বিষয়ে আলোচনা করে, এটাকে বলে কিন্তু ব্রেন স্টর্মিং। কিন্তু ওরা হয়তো নাম জানেন না জিনিসটা, কিন্তু আসলে কিন্তু করে আর কি। তো ব্রেন স্টর্মিং এ টেকনিক গুলো কেন জানা জরুরি? কারণ অনেক সময় আমরা কিন্তু অনেকে বলি যে আরে না হবে না, ওর আইডিয়া ভালো না, ও হচ্ছে মানুষকে ইগনোর করে বা অমুক করে তমুক করে। তো এই সমস্ত লোকজনকে কিন্তু ওই ব্রেন স্টর্মে রাখা যাবে না। কারণ কি, এই যে বললাম যে ক্রিটিসিজম করা যাবে না। তুমি আজকে যেটাকে মনে করতেছো সম্ভব না, আগামী দিনে সেটা সম্ভব হতে পারে। বরং ব্রেন স্টর্মের অন্যতম একটা বড় বিষয় হচ্ছে যে যারা যত ওয়াইল্ড আইডিয়া দিতে পারবে এটা বেটার। অ্যাপ্লিকেশন করি বা না করি, কিন্তু আইডিয়াটা গুড। একসময় মানুষ চিন্তা করেনি যে মানুষ চাঁদে যাবে বা পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে অন্য কোথাও যাবে, এটা কি মানুষ একসময় চিন্তা করছে? করেনি, তাই না? সো ওয়াইল্ড আইডিয়া হচ্ছে বেটার। সো তোমাদের এটাই বললাম যে তুমি তোমাদের পড়াশোনা শেষ, যাই হোক, এত আর আলোচনা করলে সমস্যা। তোমরা কি ব্রেন স্টর্মিং বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সো তোমাদেরকে তো যেহেতু লেকচার আমি আগে দিয়ে দিই, বইয়ের নাম আগে বলে দিয়েছি, তোমাদের ক্লাসও আমি সর্বোচ্চ চেষ্টা করি যে তোমার বোঝানোর জন্য। যারা একদমই বুঝতে পারো না তারা আমার সাথে পার্সোনালি ফোনে কথা বলতে পারো যে কেন তোমাদের কি জন্য অসুবিধা হচ্ছে। আর যারা বুঝতে পারতেছো, আশা করি, আমার মনে হচ্ছে যে 80% লোকজনও তো বোঝো। একটা মানে পড়া 100% বোঝা সম্ভব হয় না ক্লাসে আর কি। 80% তো বোঝো আর কি, বাকি 20% তোমাকে বোঝার জন্য বই বা তোমার লেকচার স্লাইড এগুলো বা ভিডিও এগুলো তোমাকে দেখতে হবে। তো তোমাদের মধ্যে যদি 80% তোমরা বুঝে থাকো, তাহলে আমি বলবো যে আমার পড়াশোনা 80% বোঝা সম্ভব না। একটা পরিসংখ্যান বলে যে শুধু লেকচার দিয়ে হয়তো 60% বা 50% বোঝা সম্ভব। তো হোপফুলি তোমরা এর আশপাশে আসো আর কি, আমার মনে হয় আর কি। এটা তো রকেট সায়েন্স পড়াচ্ছি না আমি, ঠিক না? তো ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা ক্লাস শেষ করে দেবো। স্যার আপনার বাসা কোথায়? বাসা মানে কি, হোম ডিস্ট্রিক্ট নাকি? জি স্যার। কোথায় মনে হচ্ছে বলো? নওগাঁ আশেপাশে। আমার আশেপাশে। কোথায় স্যার? রানীনগর। স্যার আমি নওগাঁ সদর, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন তোমার, আলামিন। জি স্যার। আর কেউ? স্যার আপনি যখন রোল রেকর্ড করছিলেন তখন স্যার রোলটা দিতে পারিনি স্যার, মানে পরে দিয়েছি স্যার। থাক।